এবার এইটুকুই মোটামুটি, যে ব্যাংক নিফটি নিফটি, এবারে ফরেক্স মার্কেট আছে, খুব ভালো ধারণা আছে সেটা নয়। আচ্ছা আচ্ছা, বৈশাখী দত্ত, বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বল। আমিও এফবি পোস্টে একটা দেখেই জয়েন হয়েছি। আচ্ছা, স্টক মার্কেট সম্পর্কে এক্সট্রা কোনো নলেজ বা আগে থেকে কিছু জানতেন এমন কিছু বিষয় আছে কি? না না, জাস্ট বেসিকটা জানি, এইটুকুই। আচ্ছা, রেহান মণ্ডল, বলুন। হ্যাঁ, আমিও বেসিকটা জানি। আচ্ছা, চন্দনবাবু জয়েন হলেন। চন্দনবাবু, স্টক মার্কেট সম্পর্কে বিশেষ কিছু জানেন কি, বা এই মার্কেটে কি অলরেডি কাজ করছেন, এমন কিছু তথ্য দিতে পারবেন আপনি? না, একদম নতুন একদম। একদম। দেখুন, আমরা আমাদের যে সেশন, সেই সেশনে আমরা রেখেছি মোটামুটি আমরা স্টক মার্কেটের বেসিক, ঠিক আছে, সেটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত দেখুন, আমাদের এই যে সামনে একটা পিপিটি শেয়ার হচ্ছে স্ক্রিনে, আপনারা খুব সম্ভবত দেখতে পাচ্ছেন, তাই তো? দেখতে পাচ্ছেন। দেখুন, আমাদের যে কোনো জিনিস, ঠিক আছে, শেখার আগে আমাদের কিছু কিছু কোশ্চেন আমাদের মনের ভিতরে আনতে হবে, তাতে আমাদের কি হবে, আমাদের অ্যাকচুয়াল যে ভিশন, সেই ভিশনটা ক্লিয়ার হবে। প্রথমত স্টক মার্কেট কি সেটা আমাদের মোটামুটি আমরা বুঝি বা জানি, ঠিক আছে, কিন্তু কেন করব এবং কোথায় করব, কখন করব, কিভাবে করব, এই কোশ্চেনগুলো আমরা একটু খুঁজবো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যদি মোটামুটি আমরা করতে পারি নিজেকে, দেখুন যে কোনো সমস্যা বা যে কোনো জায়গা, ঠিক আছে, এই এই কোশ্চেনগুলো যদি নিজের মনের ভিতরে করা হয়, তাহলে কিন্তু আমাদের সঠিক রাস্তা আমরা কিন্তু খুঁজে বের করতে পারি, সেই টপিকের বা সেই সমস্যার আমরা সমাধান কিন্তু এই কোশ্চেনগুলো দিয়ে করতে পারি, ঠিক আছে। আমি আমার নিজের লাইফে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি এবং সেখান থেকে সুরাহা পাই, সেক্ষেত্রেই আমরা আমাদের এই যে পিপিটিতে এইগুলো মেনশন করলাম। প্রথমত স্টক মার্কেট কি সেটা একটু জানবো। দেখুন, স্টক মার্কেট হলো একটা বাজার, ঠিক আছে। বাজার কি, এনএসসি এবং বিএসসি, এই দুটো বাজার থেকে আমরা শেয়ার এবং বিভিন্ন কোম্পানির যে সিকিউরিটিস বা ইন্ডেক্স, কমিউডিটি বা বন্ড, এগুলো কিন্তু আমরা পারচেস করতে পারি। এক্ষেত্রে স্টক কি, স্টক একটা কোম্পানির মালিকানা, ঠিক আছে। বিভিন্ন যে কোম্পানি আছে, সেই কোম্পানির যে পরিমাণ ফাউন্ডার টাকা ইনভেস্ট করেছেন, সেই টাকার ভিত্তিতে আমরা এখানে নাম্বার অফ শেয়ার পাচ্ছি, অর্থাৎ যে যত বেশি টাকা এখানে ইনভেস্ট করেছে তার কাছে তত বেশি ইকুইটি আছে। ইকুইটি আর স্টক দুটোর কথাই, মানে দুটোর অর্থই এক, কিন্তু আমরা স্টক মার্কেটে স্টক বলি এবং নর্মালি মানি মার্কেটে সেগুলোকে আমরা ইকুইটি হিসেবে দেখি। যাই হোক, আমরা ইকুইটি অর্থাৎ স্টক, সেই কোম্পানির শেয়ার আমরা কিনলাম, অর্থাৎ সেই কোম্পানিতে আমরা বিনিয়োগ করলাম, সেই কোম্পানির যখন গ্রোথ হবে সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পাবো, অর্থাৎ লাভ্যাংশ পাবো, এইটাই তো। এবার এটা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। বর্তমানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেগুলো অ্যাকচুয়ালি যে ফাউন্ডার, তারা বিভিন্ন প্লেস থেকে টাকা এক জায়গায় করে, সেখান থেকে তারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে। যখন এই স্টেজটা মানে পার হয়ে যায়, অর্থাৎ ফাউন্ডার টাকা দিল, মানে পরিচিত ইনভেস্টর টাকা দিল, তারপরে কি আসে, তারপরে আছে স্টক মার্কেট, অর্থাৎ পাবলিকের কাছে শেয়ারগুলো বেচা। এক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো আছে, অর্থাৎ স্টক মার্কেটে যেগুলো লিস্টেড আছে, সেগুলো হলো পাবলিক লিমিটেড কোম্পানি। স্টক মার্কেটে অ্যাভারেজ আপনার মোটামুটি 5 থেকে 7 হাজারের আশেপাশে আপনার স্টক মানে লিস্ট আছে। এছাড়াও আরও বিভিন্ন যে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু আমাদের ভারতীয় বাজারে আছে, কিন্তু সমস্ত কোম্পানি লিস্টেড নয়। আমরা মোটামুটি 5,000 কোম্পানির শেয়ারে বাইসেল করতে পারি। দেখুন, জিও একটা কোম্পানি, কিন্তু জিও মানে যে সিম, অর্থাৎ আমরা যে টেলি নেটওয়ার্ক সেক্টরে আমরা ধরি, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে ধরি, সেই সিম কিন্তু বা সেই সিম কোম্পানি কিন্তু স্টক মার্কেটে লিস্টেড নয়, কিন্তু সেও কিন্তু ভারতীয় কোম্পানি। বা জিও অর্থাৎ প্যারেন্ট কোম্পানি রিলায়েন্স কোম্পানির বিভিন্ন যে আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলুন, উইলমার বলুন বা ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু স্টক মার্কেটে আছে। সুতরাং জিওর যখন মোটামুটি টাকার প্রয়োজন হবে, তখন কিন্তু তারা পাবলিক লিমিটেড হয়ে, মানে কোম্পানি আইপিওর মাধ্যমে লঞ্চ করে, তারা কিন্তু মার্কেট থেকে হিউজ পরিমাণ একটা টাকা এখান থেকে কিন্তু রেজ করার চেষ্টা করবে, ঠিক আছে। আইপিও হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। স্টক মার্কেটে যখন প্রথম কোনো কোম্পানি লিস্টিং হয়, তখন কিন্তু আইপিওর মাধ্যমে সেই কোম্পানিকে নিয়ে আসা হয়, অর্থাৎ পাবলিকের থেকে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ পাবলিককে অফার করা হয় যে আমার শেয়ারটা কিনুন এবং এই পরিমাণ আমার অর্থ দিন, ঠিক আছে। এই হলো বিষয়।
এবার ইন্ডেক্স কোনগুলো, আমরা এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, এইগুলোর একটা রিপ্রেজেন্টেটিভ থাকে, অর্থাৎ নিফটি অথবা সেন্সেক্স, ঠিক আছে। মার্কেট ইন্ডেক্স আমরা যাকে বলি, অর্থাৎ ওভারঅল মার্কেট কেমন কি চলছে সেটা আমাদের দেখা বা মানে ওভারভিউ দেখার জন্য আমরা কিন্তু এই নিফটি এবং সেন্সেক্সকে মানে জানি এবং পরিচিত সেন্সেক্সের সাথে। কারণ কি, আমরা বলি যে নিফটি আজকে 25,000 আছে, অর্থাৎ 2,000 পয়েন্ট ওপরে আছে, সেক্ষেত্রে মার্কেটে একটা স্ট্রং পজিশন বাইংয়ের দিকে যাচ্ছে, অর্থাৎ বুলিশ মার্কেট, অথবা মার্কেটটা খুবই স্ট্রং আছে বুলিশদের জন্য, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা করে থাকি, বা আমরা বিভিন্ন ম্যাগাজিন যেগুলো আছে সেই ম্যাগাজিনেও দেখবেন আপনাদের বুলিশ মার্কেট, বিয়ারিশ মার্কেট এবং ইন্ডেক্স অ্যাকর্ডিং বলার চেষ্টা করে, অর্থাৎ নিফটি অথবা সেন্সেক্স অ্যাকর্ডিং বলার চেষ্টা করে। সেই ইন্ডেক্সে আমরা কিন্তু ট্রেড করতে পারি। এছাড়াও কী আছে, কমোডিটি, ন্যাচারাল প্রোডাক্ট, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস বা আপনার গোল্ড, সিলভার, আপনার জিঙ্ক, এগ্রিকালচার প্রোডাক্ট, এই সব বিষয়গুলো কিন্তু এর ভিতরে আছে, ঠিক আছে, কমিউনিটির ভিতরে আছে। এগুলোকে আমরা ছুতে পারি না, কিন্তু এর যে এক্সিস্টিং সেটা কিন্তু অলরেডি মার্কেটে আছে, অর্থাৎ এটা একটা ডিজিটাল ভাবে আমরা সেটাকে তারপরে ট্রেড করতে পারি, কিন্তু আমরা ফিজিক্যালি সেটা ছুতে পারি না। নর্মালি পাটের ব্যবসায়ী আমাদের আশেপাশে প্রচুর আছে, ঠিক আছে, তুলোর ব্যবসায়ী আশেপাশে প্রচুর আছে। এরা হলো স্টকিস্ট, ঠিক আছে। এরা কী করে, ফিজিক্যাল প্রোডাক্ট স্টক করে রেখে দেয়। এগুলো কিন্তু অ্যাগ্রিকালচার প্রোডাক্ট, পাট বলুন বা তুলো বলুন। কিন্তু স্টক মার্কেটে কি হয়, একটা দর দামের ওপরে সেই প্রোডাক্টের ওপরে ট্রেডিং হয়, ঠিক আছে। সেই অর্থাৎ আপনার ক্রুড অয়েল বলুন বা ন্যাচারাল গ্যাস বলুন বা আপনার জিঙ্ক বলুন, কপার বলুন, গোল্ড বলুন, সিলভার বলুন, এগুলো আপনার কমিউনিটি প্রোডাক্ট, এর প্রাইসের ওপরে আপনি ট্রেড নিতে পারবেন। এছাড়াও এখানে আর কি রোল আছে বা কম্পোনেন্ট আছে, এখানে আছে ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্টে, ঠিক আছে। ডিম্যাট অ্যাকাউন্ট কী করে, আপনি যে শেয়ার বাই সেল করছেন, ঠিক আছে, যে শেয়ার বাইসেল করছেন বা ইন্ডেক্স বাইসেল করছেন বা কমিউনিটি বাইসেল করছেন, সেগুলোর কমান্ডিং পজিশন কার কাছে থাকে, সেগুলো আপনার ট্রেডিং অ্যাকাউন্টের কাছে থাকে। ডিম্যাট অ্যাকাউন্ট কি, আপনি যে শেয়ার কিনলেন, অর্থাৎ যে কোম্পানির মালিকানা আপনি নিলেন, সেটা ডিজিটাল ফরম্যাটে আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্টে থাকলো। এটা একটা গভর্নমেন্ট সাবসিডারি ডিম্যাট অ্যাকাউন্ট। এটা আপনার সিডিসিএল এবং এনএসডিএল, এটা দুটো গভর্নমেন্ট কোম্পানি আছে, সেই দুটো গভর্নমেন্ট কোম্পানি কিন্তু আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে। বাকি ব্রোকার মোটামুটি ভারতে 30টা বা 32টার আশেপাশে আছে। আপনাদের ট্রেডিং অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট এই দুটো কোম্পানি প্রোভাইড করে, সেটা গভর্নমেন্টের আন্ডারে। আপনি যখনই কোনো ব্রোকারে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, সেটা এনএসডি অথবা সিডিসিএল অথবা এনএসডিএল এর আশেপাশে মানে অ্যাকাউন্টেই থাকবে। এবার আপনার যে ট্রেডিং অ্যাকাউন্ট, সেটা আপনার বিভিন্ন ব্রোকার হতে পারে, জিরোদা হতে পারে, আপস্টক হতে পারে, গ্রো হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনার থাকতেই পারে। তবে আমরা আগামীতে দেখবো যে আপনাদের জন্য বেটার কোনটা হবে এবং স্টক মার্কেটে আপনাদের কী কী স্টেপের প্রয়োজন আছে, সেই প্রয়োজন অ্যাকর্ডিং আপনারা মোটামুটি স্টক মার্কেটে প্রফিটের জায়গা করতে পারবেন এবং স্টক মার্কেটটা আপনার প্রফেশন হিসেবে নিতে পারবেন। এক মিনিট, 4। আচ্ছা, এবার আমরা কেন স্টক মার্কেটে বিনিয়োগ করবো সেটা একটু দেখে নিই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আসবো। প্রথমত, স্টক মার্কেটে আমাদের উচ্চ রিটার্ন, অর্থাৎ দেখুন, নর্মাল একটা সেভিংস অ্যাকাউন্টে আমাদের এখন 2.7 অথবা বড়জোর 4% আমাদের কিন্তু ইন্টারেস্ট দেয়। নর্মাল যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের আরও কম, ঠিক আছে। যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে 2.7 থেকে 4%-এর আশেপাশে আমরা একটা ইন্টারেস্ট পাই। কিন্তু স্টকে কি হয়, একটা স্টক নর্মালি, এক মিনিট, এন্টার স্ক্রিন, টাটা মোটরস শেয়ার প্রাইস। দেখুন, মার্কেট ওভারঅল প্রচুর পরিমাণ খারাপ আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ খারাপ। তাও আমি একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের একটা স্ন্যাপশট। এখানে 5 বছরে একটা স্ন্যাপশট দেখাচ্ছি। দেখুন, 5 বছরের একটা স্ন্যাপশট। এখানে অ্যাভারেজ 546 টাকা আপনার উপরে গেছে, অর্থাৎ 300-র আশেপাশে কিন্তু এটা 5 বছরে মুভ হয়েছে, মানে পার্সেন্ট রিটার্ন দিয়েছে, ঠিক আছে, 300% ওপরে আপনার রিটার্ন দিয়েছে। এখানে 546 টাকার আশেপাশে আপনাদের এখানে মোটামুটি
প্রফিট হয়েছে। অর্থাৎ এখানে দেখুন মার্কেট যখন 186-তে ছিল 2020-তে, আর এখন 2025, ঠিক আছে, 2025 733-এর আশেপাশে আছে, এবং সর্বোচ্চ হাই লাগিয়েছিল কত, 1111 টাকায়, ঠিক আছে। তাহলে এর থেকে বেশি রিটার্ন ছিল, আমার দরকার নেই, বর্তমান প্রাইস অ্যাকর্ডিং আমি দেখাচ্ছি। মার্কেট এক বছরে প্রচুর পরিমাণ লো এসছে, কারণ কি দেখুন যে 1600 বা 1161 টাকার থেকে মার্কেট নিচে এসছে 6 মান্থে, অর্থাৎ 6 মাসে। কারণ কি মার্কেটে একটা মানে শার্প সেলিং দেখা যাচ্ছে, মার্কেট কারেকশন নিচ্ছে, মার্কেটের স্টক সস্তা হচ্ছে, এখান থেকে আপনি যদি নিচে থেকে যদি বাই করতে পারেন সেক্ষেত্রে আপনারা আরও বেশি প্রফিট করতে পারবেন। এটা একটা মার্কেটের অপরচুনিটি হিসেবে ধরা হয়। কারণ কি দেখুন যে কবারে আমি ম্যাক্স করলাম 2016-তে 534 টাকায় ছিল মার্কেট, কিন্তু মোটামুটি আপনার -37 টাকা হয় না, তবে ওই জিরোর আশেপাশে ছিল, ঠিক আছে, জিরোর আশেপাশে ছিল। সেখান থেকে রাইজিং হয়েছে কত সালে, 2020 সালে। রাইজিং হওয়ার পর দেখুন 2024 সালে কিন্তু আবার হাই লাগিয়েছে, ঠিক আছে। ঠিক তেমনই আমরা একটা লো দেখতে পাচ্ছি, লোটা হিউজ পরিমাণে একটা লো হয়ে গেছে, এরপরেও কিন্তু আমরা একটা নতুন হাই দেখার জায়গা তৈরি করছি বা করব, ঠিক আছে। কারণ কি দেখুন যে কোনো কোম্পানি, আপনি টাটা মোটরস কোম্পানি বলুন, আপনার হিন্দুস্তান লিভার দেখুন, এখানে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, পাওয়ার ফিন কর্পোরেশন, মারুতি সুজুকি, যেগুলো আমরা গাড়ির কোম্পানি দেখি, ঠিক আছে, সমস্ত কোম্পানি এখানে অ্যাভেলেবেল। এবং এই কোম্পানি, কোনো কোম্পানি কি চাইবে যে আমরা ব্যবসা গুটিয়ে নিয়ে বাড়ি যাবো বা লস করবো? কোনো দিনই চাইবে না, প্রত্যেকটা কোম্পানি চাইবে প্রফিট করতে। এবার প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রফিটই করছে, ঠিক আছে, কিন্তু মার্কেট এদেরকে কেন এই প্রাইসটা ডাউন দেখাচ্ছে, ঠিক আছে, এর একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ কি আমরা বললাম যে স্টক মার্কেট নলেজ, দেখুন আমরা আমাদের টাকা আমরা যত পরিমাণে এখানে ইনভেস্ট করবো বা যেসব স্টকে ইনভেস্ট করব সেই সব স্টকের প্রাইস বাড়বে। সাপ্লাই এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের কাহিনী আমরা মোটামুটি বাজার থেকে শুরু করি। কোনো একটা বাজারে দেখবেন যে মাছের চাহিদা বেশি থাকে সেই মাছের দামটাও বেশি থাকে, ঠিক আছে। যেই মাছের যোগান বেশি থাকে সেই মাছের কিন্তু আপনার প্রাইস বেশি থাকে না, ঠিক আছে। বা যে কোনো জিনিস দেখবেন যেটা এক্সপেন্সিভ বলা হয়, ঠিক আছে, অর্থাৎ যে জিনিসটা কম উৎপাদন হয় তার কিন্তু বেশি ডিমান্ড থাকে, ঠিক আছে। যেটা কম মানে বেশি উৎপাদন হয় তার দাম কমে যায়। সেম টু সেম এই স্টকের যে টাটা মোটরস, এই টাটা মোটরস আমরা ইলেকট্রিক ভেহিকেল এখন ব্যবহার করছে, একটা টাটার একটা ব্র্যান্ড ভালো আছে, টাটা মোটামুটি একটা স্ট্রং কোম্পানি, টাটার গাড়ি এখন প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে, ঠিক আছে, টাটার সেফটি মানে খুব ভালো। এই কারণগুলো দেখে কিন্তু দেখুন এখানে মোটামুটি 2020 থেকে ইভি যখন চলন হলো, ঠিক আছে, 2020 থেকে ইভির চলন দেখুন এখানে 106 টাকা থেকে মোটামুটি 1100 টাকা, অর্থাৎ যে 1000 টাকা এখানে ইনভেস্ট করে 1000 টাকা ইনভেস্ট করেছে তার কিন্তু মোটামুটি 10,000 টাকা এই 4 বছরে হয়েছে, 4 বছরে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে, এবং আমাদের এই যে মার্কেট যে লো দিচ্ছে এই লোটা কিন্তু আমাদের নিজেদের সেলিং প্রেশারের জন্য, ঠিক আছে। প্রথমত সেলিং প্রেশার, অর্থাৎ আমরা নিজেরাও প্যানিকে সেল করে বেরিয়ে আসছি, বা বড় বড় টাকা এই মার্কেট থেকে বেরিয়ে আসছে, এমন সিচুয়েশন বারবার হয়। সেগুলো হয়তো আপনারা এর সম্মুখীন হননি, নতুন মার্কেটে এসছেন, সেগুলো আমরা আমাদের ক্লাসের ভিতরে আরও ইন ডিটেলস জানাবো, ঠিক আছে। এই শুধুমাত্র টাটা মোটরসই এই 6 মাসে পড়েছে এমন নয়, ঠিক আছে। আপনি যে কোনো দেখুন এখানে আপনার আছে হিন্দুস্তান ইউনিলিভার 6 মাসের ডাটা দেখুন, 6 মাসে হিন্দুস্তান ইউনিলিভারে পড়েছে, ঠিক আছে। এটার হাইয়েস্ট কত ছিল দেখুন, হাইয়েস্ট আপনার অ্যাপ্রক্স 3000 টাকায় ছিল, ঠিক আছে, সেটা এখন 2300 টাকার আশেপাশে চলে এসছে। এছাড়াও আপনার স্টেট ব্যাংক আপনি দেখতে পারেন, স্টেট ব্যাংকের 6 মান্থের রেজাল্ট দেখুন, 6 মান্থেও কিন্তু এর নিচে এসছে, ঠিক আছে। এটা 6 মান্থে একটু কম নিচে এসছে, অর্থাৎ 107 টাকা 17 টাকা নিচে এসছে। আপনি যদি পাস্ট 1 ইয়ার দেখেন সেক্ষেত্রে কিন্তু এর রাইজিং মোডেই আছে, অর্থাৎ এটা 622 টাকায় ছিল এক বছর আগে, এবং এখন সেটা আপনার 744 টাকার আশেপাশে আছে। এটা কোম্পানি ওপর ভ্যারি করে, ঠিক আছে। যে কোম্পানি যত ভালো স্ট্রং পজিশন মার্কেটে হোল্ড করতে পেরেছে বা বেশি পরিমাণ রিটার্ন নিজেদেরকে মানে জেনারেট করে দিতে পেরেছে বা ইনভেস্টরদেরকে জেনারেট করে দিতে পেরেছে, সেই সব কোম্পানি কিন্তু স্ট্রংলি মার্কেটে এক্সিস্ট রেখেছে, ঠিক আছে। ধরুন এই কোম্পানির মানে শেয়ার সেই পরিমাণ সেল হয়নি, অর্থাৎ
এই কোম্পানির যে ইনভেস্টর তারা মনে করেছে যে এই শেয়ারে কোনো রকম কোনো সমস্যা নেই বা সমস্যা হওয়ার জায়গা নেই, মার্কেট যেদিকেই যাক না কেন এই স্টকটা স্টে থাকবে, তার জন্য এর সাপ্লাইটা কম ছিল, অর্থাৎ এখানে সেই পরিমাণ সেলিং জায়গা বা সেলিং কেউ করেনি, তার জন্য কিন্তু এই স্টকটা দাঁড়িয়েছে বা বাকিগুলোই আপনার সেলিং করে বেরিয়ে গেছে, তার জন্য সেই স্টকের একটু সমস্যার ভিতরে রয়েছে। যাই হোক, যদি এই কারেকশনগুলো আসে, দেখুন টাটা মোটরস কিন্তু এখানে দাঁড়াবে না। টাটা মোটরস যে শেয়ার, এই শেয়ার কিন্তু এখানে দাঁড়াবে না। ম্যাক্স করি যদি, ঠিক আছে, এই শেয়ারটা 1999 এর শেয়ার 31 টাকায় আপনার লঞ্চ হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে নিচে এসছে, প্রচুর নিচে এসছে, 31 টাকায় এসছে, ঠিক আছে, 2020 সালে, অর্থাৎ 20 বছর পরেও সেই 31 টাকার আশেপাশে এসছে, তারপরে কিন্তু রাইজিং হয়েছে, ঠিক আছে। অর্থাৎ আমরা মার্কেটে কোথায় কিনছি এটাও আমরা দেখাবো, কোথায় কিনছি এবং কোথায় বেচছি তার উপরে কিন্তু আমাদের প্রফিট দেখাবে, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের মূল যে টপিক সেই টপিকে চলে যাই। এখানে আমরা হাই রিটার্নের জন্য স্টক মার্কেটে আসতে পারি। এক মিনিট, ইন্টারেস্টিং। হ্যাঁ, এখানে আমরা হাই রিটার্নের জন্য আসতে পারি। এছাড়াও কি ডিভিডেন্ড, অর্থাৎ কোম্পানি একটা লাভ্যাংশ 3 মাস অন্তর অন্তর, এখানে বছরে 4টে কোয়ার্টার থাকে, 3 মাস অন্তর অন্তর, 3 4 12, ঠিক আছে, 4টে কোয়ার্টার থাকে, কোয়ার্টারলি সেই কোম্পানি তাদের ডিভিডেন্ড দেন তাদের শেয়ার হোল্ডারদের, ঠিক আছে। এর অংশ কেমন হতে পারে, 25 টাকা, 30 টাকা, 10 টাকা, 50 টাকা পার শেয়ার, ঠিক আছে। এটা হলো আলাদাভাবে ব্যাংকে ক্রেডিট করা হয় সেই কোম্পানির তরফ থেকে, এটাকে আমরা বোনাসও বলি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ডিভিডেন্টও বলি, বোনাসও বলি, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমাদের ডাইভার্সিফিকেশন, দেখুন আমরা ফিজিক্যাল গোল্ড কিনে রাখি, কেন কিনে রাখি, হিউজ পরিমাণে একটা ফিজিক্যাল গোল্ড আমরা বিভিন্ন লকারে রাখি, ঠিক আছে, জমি কিনে রাখি বা তা আপনার কোনো প্রপার্টি কিনে রাখি, ঠিক আছে, কেন কিনি, এগুলোকে আমরা মানে যে আমাদের বৈচিত্র্যতা, অর্থাৎ আমাদের যে বিনিয়োগের মাল্টিপাল সোর্স আমরা বানিয়ে রাখি, অর্থাৎ কোনো এক জায়গায় আমাদের টাকা সেটা যেন না বসে যায়, অর্থাৎ আমরা ধরুন 10 লাখ টাকা কোনো একটা প্রপার্টি আমি কিনে রেখেছি, সেই টাকাটা আমি এখন বিক্রি করতে পারছি না, সেটা হোল্ড হয়ে থাকলো, তাছাড়াও আমরা গোল্ড কিনে রাখলাম, অর্থাৎ আমার এমার্জেন্সিতে যেন আমি গোল্ড থেকে সেই পরিমাণ টাকা যেন আমি বিক্রি করে রিটার্ন পাই, এবং এটা আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি ঠিকই, কিন্তু এখানে কিন্তু একটা রিটার্নের আশাও আমি রাখছি, অর্থাৎ যদি আজকে গোল্ড 70,000 টাকায় চলে, সেক্ষেত্রে কয়েকদিন পর সেটা 80, 85 বা মার্কেটের অ্যাকর্ডিং কিন্তু আলটিমেট বাড়তেই থাকে, ঠিক আছে। যেমন জমির প্রাইস, আপনি যদি আজকে একটা জমি ধরুন 10 লাখ টাকাতে কিনে রাখলেন, সেটা কিন্তু 2 বছর বা 4 বছর পরে সেটা কিন্তু আপনার 15 লাখ অথবা 20 লাখ টাকায় যেতে পারে, ঠিক আছে। সেম টু সেম আমরা কিন্তু এই স্টক মার্কেটেও বিনিয়োগ করি ডাইভার্সিফিকেশনের জন্য, জমি কিনলাম, গোল্ড কিনলাম, এসবিজি সেভারিন বন্ড কিনলাম, এছাড়াও আমরা স্টকে ইনভেস্ট করলাম বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, আমরা কিন্তু এইভাবে আমাদের যে পজিশানগুলো সেগুলো আমরা রিসাইজ করে ভালোভাবে একটা ঝুঁকি কমিয়ে, অর্থাৎ দেখুন যদি গোল্ডের প্রাইস নিচে থাকে, এবার আমি বলি গোল্ডের প্রাইস কখন নিচে আসে, মার্কেট দেখুন এখন প্রচুর পরিমাণ নিচে আছে, অর্থাৎ নিফটি, এখানে যদি দেখেন নিফটি, এক মিনিট, এন্টার স্ক্রিন, নিফটি 50, দেখুন নিফটি 50 মোটামুটি 6 মান্থে প্রচুর নিচে আছে, ঠিক আছে, 1 ইয়ারে একটুখানি হাই আছে, যাই হোক 6 মান্থেরটা দেখি 1700 পয়েন্টের আশেপাশে নিচে আছে। এই যে 1700 পয়েন্ট নিচে আছে, আমরা যদি গোল্ড দেখি, গোল্ড প্রাইস দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এটা গোল্ড প্রাইস দেখুন নিচে আসছিল কোথায়, সেপ্টেম্বরের আশেপাশে, যখনই স্টক মার্কেটে ধস লাভা শুরু হয়েছে তখন কিন্তু গোল্ড প্রাইস আস্তে আস্তে বেড়েছে, অর্থাৎ স্টক মার্কেট থেকে টাকা বেরিয়ে কোথায় যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে গোল্ডে, দেখুন এখানে গোল্ডে যাচ্ছে, অর্থাৎ এই হলো নিফটি, নিফটির এটা আগস্টের 6, এখানে গোল্ডে আসুন, গোল্ডে এসে দেখুন এই যে আগস্ট, ঠিক এই জায়গা থেকে রাইজিং শুরু হয়েছে,
একটুখানি জুম করতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 মিনিট। এবার দেখুন, আগস্টের 7 তারিখ, ঠিক আছে, গোল্ড কত ছিল? 71,190, তাই তো? আর নিফটি কোথায় ছিল দেখুন, নিফটি আগস্টের 7 তারিখে 24,117 ছিল। সেখান থেকে নিফটি কত এসছে? 23,092-তে এসছে, তাই তো? 23,092-তে। কিন্তু গোল্ডের প্রাইস এখান থেকে রাইজ হলো কেন? কারণ কি, আমাদের মার্কেটে, স্টক মার্কেটে একটা ভোলাটিলিটির জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীরা মনে করছেন যে মার্কেটে এখন বিনিয়োগ করা সেফ নয়। তার কারণে কিন্তু আপনার এই গোল্ডের প্রাইস বাড়ছে। কারণ কি, স্টক মার্কেট থেকে টাকা নিয়ে আসা হচ্ছে, উইথড্রল করা হচ্ছে, গোল্ডে বিনিয়োগ করা হচ্ছে, অর্থাৎ গোল্ড কেনা হচ্ছে, ঠিক আছে? এটাই হলো বিষয়। এছাড়াও কি আছে? এছাড়াও আমরা ইনফ্লেশন হেজিং, অর্থাৎ আজকে যদি কোনো বস্তুর মূল্য যদি 100 টাকা থাকে, দেখবেন 1 বছর পর সেই বস্তুর মূল্য আপনার 160 টাকার আশেপাশে চলছে, ঠিক আছে? আমাদের কিন্তু দিন বা দিন আমাদের টাকার ভ্যালুয়েশন কমছে, এবং আমাদের যে দেখুন, আজকে আপনি 100 টাকা যদি নিয়ে বাজারে যান, সেক্ষেত্রে আপনার যে জিনিসটা হবে, এখান থেকে 2-4 বছর পরে গিয়ে আপনি 500 টাকা নিয়ে গেলেও সেটা মিট আপ করতে পারবেন না, ঠিক আছে? কিসের কারণে? ইনফ্লেশনের কারণে। অর্থাৎ জিনিসের দাম বাড়ছে, ঠিক আছে? জিনিসের দাম বাড়ছে, আপনার লাইফ স্টাইল মেনটেন করতে গেলে আপনাকে আরও বেশি টাকা আর্ন করতে হচ্ছে, ইনকাম করতে হচ্ছে, ঠিক আছে? এবার আমি যদি একটা আজকে 10,000 টাকা আমি সেভিংস অ্যাকাউন্টে রাখলাম, সেই সেভিংস অ্যাকাউন্টে এখান থেকে 2 বছর পরে গিয়ে আমি সেই 10,000 টাকা রিটার্ন পেলাম, ঠিক আছে? আলটিমেট কোনো লাভ হলো কি? কোনো দিনই কোনো লাভই হলো না। সেই টাকাটা যদি ইনফ্লেশনের সাথে, অর্থাৎ আপনি আজকে যে জিনিস 100 টাকায় কিনছেন, সেটা আপনার 2 বছর পর যদি আপনার 150 টাকায় কিনতে হয়, তাহলে আপনার টাকাটাও, অর্থাৎ আপনার 10,000 টাকাটাও আপনার মিনিমাম 15,000 টাকা হওয়া উচিত। তাহলেই তো আপনি ইনফ্লেশনের সাথে মোটামুটি পায়ে পা মিলিয়ে চলতে পারবেন, এবং আপনার টাকাকে সেইভাবে ইউটিলাইজ করতে পারবেন ইনফ্লেশনের এগেনস্টে, ঠিক আছে? সেটাই আমাদের বুঝতে হবে। মুদ্রাস্ফীতি হলো কি? আমরা দেখুন, এখান থেকে ছোটোবেলার কথা বলি, স্কুলে যেতাম, 2 টাকা নিয়ে যেতাম, প্রচুর পরিমাণ খাবার টাবার খেয়ে বাড়ি আসতাম। আজকে আপনাকে 2 টাকা দেওয়া হলো, আপনি 2 টাকা দিয়ে খাবার খেয়ে আপনি কত টাকা সেভিংস করতে পারবেন না, ঠিক আছে? আর এখন মিনিমাম ছেলেপিলেদের 10 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি তারা চায়, এবং তাদের দিতেও হয়, ঠিক আছে? কিন্তু আমাদের সময় আমরা 2 টাকা নিয়ে গিয়ে প্রচুর পরিমাণ খাবারও খেয়েছি, ঠিক আছে? সেই জায়গাটা এখন নেই, অর্থাৎ 2 টাকার ভ্যালুয়েশন এখন কিন্তু মোটামুটি 10 টাকার আশেপাশে চলে এসছে। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, এবং আমাদের যে ইনফ্লেশন রেট, সেই রেট অ্যাকর্ডিং আমাদের ক্যাপিটালকে গ্রো করতে হবে। যাই হোক, এছাড়াও আমাদের কি আছে? প্রথমত আমাদের ব্রোকার চুজ করতে হবে। দেখুন, আপনি যে ব্রোকারের আন্ডারে কাজ করেন, সেই ব্রোকার সেফ আছে কিনা, আপনি স্টকটা কিনছেন সেটা সেফ আছে কিনা, সেটা তো আপনার বুঝতে হবে কিনা। অর্থাৎ আপনার যে ব্রোকারে আপনি শেয়ারগুলো কিনে রাখছেন, বাই সেল করছেন, আপনার টাকা ইনভেস্ট করছেন, সেটা কত পুরনো ব্রোকার এবং তাদের ব্যাকগ্রাউন্ড কী আছে, সেগুলো একটু চেক করার প্রয়োজন আছে। এছাড়াও কি আছে, আপনার ব্রোকার অফিস ইন ইউর স্টেট, আপনার রাজ্যে কোথায় আপনার সেই ব্রোকারের যে ব্রোকারের স্টেট আছে, সরি অফিস আছে, সেটা আপনাদের একটু দেখতে হবে। কারণ কি, দেখুন, ম্যাক্সিমাম টাইমে আমরা জিরোদা বলুন, গ্রো বলুন, ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু আপনার মুম্বাই বেস কোম্পানি, আমাদের অ্যাঞ্জেলনও মুম্বাই বেস কোম্পানি, কিন্তু আমাদের স্টেট অফিস আছে। অর্থাৎ আপনার যদি কোনো কিছু হয়, আপনি কলকাতা ময়দানে গিয়ে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন, কিন্তু অন্য কোম্পানির কিন্তু আপনার মুম্বাইয়ে ছুটতে হবে, ঠিক আছে? সুতরাং আপনাদের স্টেট অফিস যে ব্রোকারের আছে, সেই ব্রোকারের আন্ডারে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা উচিত। কারণ কি, যখনই আপনার ইস্যু হবে, সেক্ষেত্রে আপনার টাইমও বাঁচবে, এবং আপনার নেগোসিয়েশন পাওয়ার সেই অফিসে গিয়ে আপনার বেড়ে যাবে। কারণ কি, আপনার রিলিজন, আপনার ভাষার অর্থাৎ আপনার মাতৃভাষা বাংলা, সেই বাংলাতে আপনি নেগোসিয়েবল করতে পারেন সেই অফিসে গিয়ে। এবার লিগ্যাল যদি স্টেপ নিতে হয়, তাহলে আপনি কলকাতার বুকে বসে নিতে পারবেন, ঠিক আছে? আপনাকে মহারাষ্ট্রে যেতে হবে না। আমার কথা বুঝতে পারলেন? এছাড়াও কি আছে, আপনার রিলেশনশিপ ম্যানেজার একটা প্রয়োজন আছে। দেখুন, প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বা প্রত্যেকটা মার্কেটে, ঠিক আছে, আপনি স্টক মার্কেট বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, বা আপনার স্টক বলুন, ইন্টারডে ট্রেডিং বলুন, বা ইন্ডেক্স ট্রেডিং বলুন, বা কমোডিটি বলুন, আপনার সঠিক ওয়েতে আপনি যদি ইনফরমেশন না পান, বা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি পারচেস করছেন, যদি কোনো অসুবিধা হয়, আপনার ফান্ড আটকে গেল, বা সেই স্ক্রিপ্টটা বাই হলো না, এমন কোনো ল্যাগিংয়ের কারণে আপনার সেই পজিশনটা স্কোয়ার আপ হচ্ছে না, এই সমগ্র বিষয়গুলো আপনি কার দ্বারা সলভ নেবেন?
বা সলিউশন নেবেন বলুন? আপনাদের রিলেশনশিপ ম্যানেজার একটা অ্যাসাইন হওয়া খুব প্রয়োজন। এই রিলেশনশিপ ম্যানেজার যে কোম্পানি আপনাকে প্রোভাইড করছে সেই কোম্পানির আন্ডারে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, আপনাদের যে কোনো পজিশন, যে কোনো তথ্য আপনার যদি প্রয়োজন হয়, আপনি ডাইরেক্ট সেই রিলেশনশিপ ম্যানেজারের কাছে ফোন করে আপনি আপনার ভাষায় সার্ভিসটা নিতে পারবেন। এছাড়াও আপনি ট্রেনিং যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে শিখতে হয় তাহলে আপনার কিন্তু ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজন। কারণ কি দেখুন, মোটামুটি আপনার প্রত্যেকটা ব্রোকার আপনার কিছু না কিছু জ্ঞান শেয়ার করবে, কিন্তু সঠিক ওয়েতে আপনার ইনভেস্টিং বা ট্রেডার হওয়ার জন্য কোনো কিন্তু আপনার মানে যে টিচার বলুন বা ভিডিও বলুন সেই ব্রোকারের থেকে আপনি পাবেন না, ঠিক আছে? আপনার নির্দিষ্ট স্টক মার্কেট শেখার জন্য নির্দিষ্ট একটা ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা উচিত, এবং সেখান থেকে আপনাদের এ থেকে জেড অবধি আপনাদের ফিস নেবে, নিয়ে আপনাদের সেইগুলো শিখিয়ে দেবে। এছাড়াও কি আছে, অ্যাডভাইজার, অর্থাৎ আপনি কি কিনবেন, কখন কিনবেন, কিভাবে কিনবেন, সেগুলো আপনাদের অ্যাডভাইজার থেকে আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনাদের একটু দেখার প্রয়োজন আছে। তবে আমি একটা কথা বলি, অ্যাডভাইজার আপনি যখন ট্রেনিং ইনস্টিটিউটে যাবেন, সেখানে যখন শিখবেন, তখন আর আপনার অ্যাডভাইজার প্রয়োজন হবে না। দেখুন এখানে অর লেখা, অর অর্থাৎ এটা না হয় এটা। আপনি যখনই অ্যাডভাইজার নেবেন তখন কিভাবে নেবেন, দেখুন আপনার কাছে সময় কম, আপনি শিখতে পারছেন না, সেক্ষেত্রে আপনার স্টক মার্কেট মানে স্টক মার্কেট ভালো লাগে, আপনার স্টক মার্কেটে বিনিয়োগ করতে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় যদি কম থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডভাইজারের পরামর্শ নিতে পারেন। যাই হোক, এখানে অ্যাডভাইজার কীভাবে পাবেন বা ইনস্টিটিউট কীভাবে পাবেন সেগুলো আমরা একটু দেখাবো। প্রথমত দেখুন, আমাদের টাইপ অফ ইনভেস্টর 9 to 5 জব, যারা 9 থেকে আপনার 5 অবধি জব করেন, ঠিক আছে, তাদের আমরা কি বলি, লং টার্ম ইনভেস্টর। কারণ কি দেখুন, ম্যাক্সিমাম টাইম যারা অফিস করেন বা যে 9টা থেকে আপনার সন্ধ্যে 5টা বা বিকেল 5টা অবধি যারা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ওই পরিমাণ টাইম থাকে না যে বিষয়গুলো বুঝতে এবং মার্কেট অ্যানালাইসিস করতে। মার্কেট তো চলে আপনার 9টা 15 থেকে 3:30 অবধি, সেক্ষেত্রে তাদের এত পরিমাণ মার্কেটে অ্যাক্টিভ থাকা হয় না। সেক্ষেত্রে তারা নর্মালি যে কোনো স্টক পায় সেগুলো বাই করে আপনার ডিম্যাটে ফেলিয়ে রাখে, ঠিক আছে? প্রফিট যেটা আসলো আসলো, না আসলো গেল, এরকম একটা বিষয়। এছাড়াও কী আছে, ডে ট্রেডার, অর্থাৎ ডে ট্রেডার কারা, যারা প্রফেশনালি নেয়, ঠিক আছে, যেমন আমরা বা আরও যে ইনভেস্টরগুলো আছে, প্রতিদিন দিনের দিন ট্রেডিং করে সেখান থেকে যে পরিমাণ রিটার্ন জেনারেট করে সেটাতেই তারা মোটামুটি মান্থলি অ্যাভারেজ করে হয়তো 30% অথবা 20% রিটার্ন জেনারেট করে, সেটা দিয়েই তারা বাকিদের মতো সংসার চালাচ্ছে বা ঘর চালাচ্ছে বা নিজের যে খরচ সেগুলো চালাচ্ছে, ঠিক আছে? এছাড়াও কি আছে, অপরচুনিটিস্ট, অর্থাৎ যারা শর্ট টার্ম, মোটামুটি কারোর দোকান আছে, কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, মানে প্যাসিভ ইনকাম যাদের আছে, ঠিক আছে, তারা কিছুটা টাইম পায় বা কিছুটা সুযোগ পায় দেখার মার্কেট, সেক্ষেত্রে তারা কিন্তু শর্ট টার্ম, অর্থাৎ আজকে বাই করে 2-3 দিন পরে সেগুলো সেল করে দিল, বা সকালবেলা একটা পজিশন নিল, রাত্রিবেলা সেল করে দিল, এইগুলোকে আমরা শর্ট টার্ম ইনভেস্টর বলি, ঠিক আছে? এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের যে ভিশন, সেই ভিশনটা আমাদের ক্লিয়ার হবে। আমরা শর্ট টার্ম ইনভেস্টর হবো কি লং টার্ম ইনভেস্টর হবো কি ডে ট্রেডার হবো? প্রথমত দেখুন, আমাদের আমরা কিভাবে স্টক মার্কেট স্টার্ট করতে পারি সেটার একটা স্ন্যাপশট এখানে দেওয়া আছে। সেট ইওর ক্লিয়ার গোল, আপনার গোলটা সেট করতে হবে, আপনি লং টার্ম ইনভেস্টর হবেন না শর্ট টার্ম ইনভেস্টর হবেন না ডে ট্রেডার। যদি আপনারা এই গোলটা সেট করে নেন তাহলে আপনার কোথায় যাবে, সেকেন্ড স্টেপ, আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে এই ডাটা আপনাদের প্রয়োজন। এছাড়াও কি আছে, আপনার চুজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং প্রোডাক্ট, আপনি ট্রেডিং করতে চান না আপনি ইনভেস্টমেন্ট করতে চান, সেই অ্যাকর্ডিং আপনার প্রোডাক্ট চুজ করতে হবে। ম্যাক্সিমাম এখন যারা আছে, যারা ট্রেডিং করে, তারা নিফটি এবং সেন্সেক্সে ট্রেড করে। বাকি যারা ইনভেস্ট করে তারা কিন্তু স্টকে ইনভেস্ট করে, কমিউনিটিতে রাত্রে মোটামুটি বিকেল 5টা কি 6টা অবধি আপনার অ্যাক্টিভ থাকে, সেটা অবধি আপনার কমিউনিটিতে যারা বাড়ি এসে ট্রেড করার চেষ্টা করে। বিকেলের সেশনে বেশি ট্রেড হয়, অর্থাৎ জবের থেকে যারা রিলিজ পায়, রিলিজ পাওয়ার পর তারা ওই কমিউনিটিতে ট্রেড কিছুটা করতে পারে। বাকিটা ডেতে সেই পরিমাণ ট্রেড এখানে হয় না, ডেতে মোটামুটি নিফটি এবং সেন্সেক্সে বেশি ট্রেড হয়। বাকিটা আপনার যে ইনভেস্ট আছে, ইনভেস্ট স্টকেই হয়, বাকিগুলোতে আপনার অপশন এবং ফিউচার সেগুলো মানে ইনভেস্ট করার কোনো জায়গায় নেই। যাই হোক, এছাড়াও আমাদের কি আছে, স্টক মার্কেটে কিছু টপিক আছে, আপনারা কিছু পারেন এবং না পারেন, আমরা যে স্ন্যাপশটগুলো দিলাম আপনারা যদি রেকর্ড করে থাকেন বা দেখে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে স্টক মার্কেটটা অ্যাকচুয়াল বোঝার ক্ষেত্রে। প্রথমত দেখুন, এবিসিডি অফ স্টক মার্কেট, মানে বেসিক আপনার স্টক মার্কেটের সম্পর্কে জানতেই হবে। এছাড়াও আপনার মিউচুয়াল ফান্ড আছে, মিউচুয়াল ফান্ডও কিন্তু স্টক মার্কেটের একটা পার্ট।
বন্ড আছে, বন্ডও কিন্তু মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের একটা পার্ট। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, অপশন চেন অ্যানালাইসিস, ট্রেডিং স্ট্র্যাটেজি, এই যে 4-5টা জিনিস, এগুলো আপনি যদি মাস্টার করে নেন বা কোনোভাবে যদি জেনে যান, সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটের আপনার যে কেরিয়ার, সেই কেরিয়ার গড়তে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। এটা আমরা বলছি, আপনি স্ন্যাপশট নিন, আমাদের থেকে শেখার দরকার নেই। আপনি নিজে নিজে নলেজ গ্যাদার করুন, নেটে সার্চ করুন বা অন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউশনের কাছে যান, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এই হলো বিষয়। এছাড়াও কি আছে, এছাড়াও আমাদের কি আছে, এবিসিডি অফ স্টক মার্কেট। এবিসিডি অফ স্টক মার্কেটের ভিতরে মানে মৌলিক যে ধারণা, স্টক মার্কেটের যে মৌলিক ধারণা, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এছাড়াও ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কোনো কোম্পানির ব্যালেন্স শিট, অর্থাৎ সেই কোম্পানি কত প্রফিট করছে, কোম্পানির কী কী রেশিও মেনটেন আছে, অর্থাৎ পি রেশিও মানে প্রাইস টু আর্নিং রেশিও, আপনার পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, এইগুলো আপনাদের টেকনিক্যাল টার্ম। আমি যদি বেসিকভাবে মানে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি, সেক্ষেত্রে সেই কোম্পানির কত লোন আছে, কোথায় কোথায় সেই কোম্পানির অ্যাসেট আছে, বা সেই কোম্পানির কোথায় কোথায় অফিস আছে, সেই অফিসটা বিক্রি করলে কতটা টাকা জেনারেট হতে পারে। আমি ধরুন এখানে একটা কোম্পানিতে 10 লাখ টাকা একটা ইনভেস্ট করলাম, এইভাবে 10 জন এখানে ইনভেস্ট করলো, অর্থাৎ 1 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট আছে। সেই কোম্পানি বাইচান্স যদি বন্ধ হয়ে যায়, সেই কোম্পানির অ্যাসেট বিক্রি করে আমরা কত টাকা পেতে পারি। এক্ষেত্রে সেই কোম্পানির 80 লাখ টাকার অ্যাসেট আছে, আমরা বিনিয়োগ করেছি কত, 10 লাখ টাকা, 1 কোটি টাকা, 10 জন মিলে 1 কোটি টাকা বিনিয়োগ করেছি। এক্ষেত্রে যে অ্যামাউন্টটা এখানে দাঁড়াচ্ছে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার ডিভাইড করে পিবি রেশিও আমরা বের করি, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ পি রেশিও, সেই কোম্পানি কত আর্নিং হচ্ছে, তার শেয়ার প্রাইস কত গ্রো হচ্ছে, সেটাকে ডিভাইড করে আমরা কিন্তু পি রেশিও পাই। এমন বিভিন্ন যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কি দেখে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিতরে আমরা অর্থনৈতিক, কোম্পানির অর্থনৈতিক বিষয়গুলো এবং মেট্রিকগুলো দেখি, যেখান থেকে সেই কোম্পানিকে মূল্যায়ন করতে পারি, সেই কোম্পানি কত পরিমাণ মার্কেটে এক্সিস্ট রেখেছে নর্মালি, আপনার সেই কোম্পানি কত ইনকাম হচ্ছে, সেই কোম্পানি কেমন পারফর্ম করছে, সেগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিতরে আমরা সেই কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করতে পারি। এছাড়াও টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস একদমই মানে সহজ বিষয়, কারণ কি একটা প্রাইস মুভমেন্ট, সেটা ক্যান্ডেল বার দ্বারা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এর কিছু টেকনিক্যাল টার্ম আছে, অর্থাৎ ইন্ডিকেটর, ভলিউম, ঠিক আছে, আপনার চার্ট প্যাটার্ন বা ইত্যাদি ইত্যাদি, এমন বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয় দিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি। এবং এই যে যে ক্যান্ডেল বার, এই ক্যান্ডেল বার আপনার যে গ্রিন ক্যান্ডেল বারগুলো হয়, সেগুলো প্রাইস আমরা ওপরের দিকে যেতে দেখি, এবং যেগুলো রেড ক্যান্ডেল বার থাকে, সেগুলো আমরা প্রাইসকে নিচের দিকে আসতে দেখি। এবং এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এর নির্দিষ্ট যে বুক আছে, সেই বুক আমরা দিয়ে দেবো আপনাদের, যখন আমরা আপনাদের ক্লাসে জয়েন করাবো পরবর্তীতে। সেক্ষেত্রে আপনারা মোটামুটি দেখে বুঝতে পারবেন। এখানে এই যে যে টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস এবং ইন্ডিকেটর বেস আপনার টুল। এই টুলের মাধ্যমে আপনারা মোটামুটি সাপোর্ট থেকে আপনি বাই করলেন, রেজিস্ট্যান্স অবধি ছেড়ে দিলেন, আপনাদের প্রফিট হয়ে গেল, ঠিক আছে? এখানে সেই পরিমাণ ডাটা অ্যানালাইসিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র এই টুলগুলো আপনাদের একটুখানি দেখতে হবে, বুঝতে হবে, তাহলে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন। এছাড়াও কি আছে, অপশান চেন অ্যানালাইসিস। দেখুন, অপশান চেন অ্যানালাইসিস অর্থাৎ আমরা যেটা বললাম ইন্ডেক্স ট্রেডিং, আমরা ইন্ডেক্স ট্রেডিং, নিফটি, ব্যাঙ্ক নিফটি ইত্যাদি ইত্যাদি সেন্সেক্স যখন ট্রেড করব, অর্থাৎ ডেলি বেসিসে যখন ট্রেড করব, তখন আমাদের অপশান চেন বোঝাটা খুবই প্রয়োজন। কারণ কি, অপশান চেন অর্থাৎ এই অপশান হলো একটা চুক্তি, ঠিক আছে, নিফটির একটা চুক্তি, সেই চুক্তির ওপরে আমরা ট্রেড করছি, এবং সেই ট্রেডিং থেকে আমাদের অল্প লেভারেজ, অর্থাৎ দেখুন, আমি যদি নর্মাল একটা স্টক কিনতে যাই, সেক্ষেত্রে আমার 1 লাখ টাকার স্টক কিনলে যে প্রফিট হবে, সেটা আমরা অপশানে 10 থেকে 15 হাজার টাকার ভিতরে সেই প্রফিট আমরা পাই। কিন্তু লস গেলে ওই 10 থেকে 15 হাজার টাকাই লস হয়, ঠিক আছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। এছাড়া আমাদের কী আছে, ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে। যারা যারা মোটামুটি আমাদের এই সেশনে জয়েন করেছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেল বা অন্য অন্য বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে স্টক মার্কেটে কীভাবে ট্রেডিং করতে, কীভাবে বিনিয়োগ করতে, সেগুলো কম বেশি দেখেছেন। সেক্ষেত্রে ট্রেডিং স্ট্র্যাটেজি এটা আছে, এক একটা মানুষের দেখবেন ডিফারেন্ট প্যাটার্নে থাকে। আমাদের একটা নির্দিষ্ট মানে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আমরা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কল জেনারেট করি এবং প্রফিট করি। সেখান থেকে আপনাদের সামনে স্ক্রিনশটও শেয়ার করি যখন মার্কেট আওয়ার থাকে, যে এই প্রফিট হলো, এখান থেকে আমরা পজিশন নিয়েছি, এই এই ক্যালকুলেশনে নিয়েছি, এই 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 পসিবিলিটি ছিল, এই এই আপনার ব্রেকআউট ছিল, ঠিক আছে।
এই কারণবশত আমরা নিয়েছি। অর্থাৎ আমরা এখান থেকে যে নলেজগুলো আপনাদের দিচ্ছি সেই নলেজ অ্যাকর্ডিং আমরা মার্কেটে কি মানে মার্কেটে কি ঘটছে এবং সেই ঘটনা এবং সেই সিচুয়েশনে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেগুলো কিন্তু সেখানে আমরা দেখাচ্ছি বা বোঝাচ্ছি। যাই হোক, এর পরবর্তীতে আমাদের হোয়াই আর ইউ লুজিং দ্য স্টক মার্কেট। হ্যাঁ, মোটামুটি দেখুন আমরা স্টক মার্কেটের বিরক্ত মতো হয়ে যাচ্ছি, কারণ কি জয়েনিং কম, ঠিক আছে, গ্যালারিতে হচ্ছে বেশি, জয়েনিং কম। যাই হোক, মোটামুটি আমাদের কাছে কি আছে, মানে আমরা স্টক মার্কেটে কেন লুজ করি, ঠিক আছে, লস করি, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে আমাদের কি থাকে, নলেজ থাকে না। আমরা স্টক মার্কেটটাকে কীভাবে একটা মানে আসবো, ইনকাম করব এবং সেখান থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে, এমন জায়গা নয়। এখানে কম বেশি একটা সেই কোম্পানি যে কোম্পানিতে আপনি বিনিয়োগ করছেন সেই কোম্পানি সম্পর্কে আপনার ধারণা থাকা দরকার। আমাদের এখন আদানি উইলমার মানে ফরচুন যেগুলো আছে, ফরচুনের তেল আমরা বাড়ি ব্যবহার করি, মাস্টার অয়েল বা ইত্যাদি ইত্যাদি, আপনার টাটার গাড়ি ব্যবহার করি, বা আরও বিভিন্ন যে ম্যাটেরিয়ালগুলো আছে, টাটা, আপনার মাহিন্দ্রা, বাটা, ঠিক আছে, ব্রিটানিয়া, কলগেট, এইসব বিভিন্ন কোম্পানি, সেই কোম্পানি কেমন পারফর্ম করছে, সেই কোম্পানি কী কোম্পানি, এবং পরবর্তীতে তার সেটা কোন মানে পর্যায়ে যেতে পারে, এবং তারা অ্যাকচুয়ালি মার্কেটে কী পরিমাণ এক্সিস্ট রাখছে, অর্থাৎ তাদের যে মার্কেট শেয়ার সেটা কত বড়, এইগুলো যদি আমরা মোটামুটি বুঝতে পারি সেক্ষেত্রেও কিন্তু বেসিক আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করার জায়গায় যাব, ঠিক আছে। এছাড়াও কি আছে আমাদের ইমোশনাল ট্রেডিং অর্থাৎ দেখুন আমরা মার্কেটে যে কোনো টাকা মনে করি যে এটা আমরা লাগিয়ে দেখি, ঠিক আছে, হলে হলো, না হলে না হলো, এই জায়গাগুলো আমাদের কিন্তু আসে। সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক আছে, কারণ কি এখানে ওইভাবে কোনো কিছু হয় না, সব কিছু প্রেডিকশনের উপরে ডিপেন্ড করে স্টক মার্কেটে অন্তত। আর এখানে আমাদের অনেকটা লোভ থাকে, আকাঙ্ক্ষা থাকে, জোয়ার হিসেবে আমরা নিই, মানে ম্যাক্সিমাম টাইমে শুনবেন বাড়ির লোকও বলে যে স্টক মার্কেট একটা গ্যাম্বলিং বা জোয়ার জায়গা, ঠিক আছে, এগুলো কিছু নয়, এগুলো আমাদের ইমোশনের সঙ্গে আমরা কানেক্ট হয়ে যাই, তার ফলে কিন্তু আমাদের এখানে লসের জায়গা তৈরি হয়। আমরা যদি একটুখানি প্র্যাকটিক্যালি ভাবি, ঠিক আছে, নর্মালি যে কোনো ব্যবসা আপনি যে কাজটা করছেন, আজকে যদি 9 to 5 জব করেন বা আপনার যদি কোনো একটা দোকান থাকে বা আপনি যদি ক্যাব ড্রাইভার হন, ঠিক আছে, ড্রাইভারই কিন্তু একটা শিখতে হয়, আপনার যে দোকান সেই দোকানে কিভাবে আপনি প্রফিট করবেন কোনো না কোনোভাবে আপনার জানতে হয়েছে, ঠিক আছে, কি মাল রাখলে আপনার প্রফিট হবে সেগুলোও কিন্তু আপনার বুঝতে হয়েছে। এছাড়াও যারা জব করছেন তাদের কিন্তু পড়াশুনো করে সেই কোম্পানির আন্ডারে কোন কোন প্রসেসে কাজ হয় তার জন্য কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড বা ট্রেনিং সেশন থাকে, সেইগুলো কিন্তু করে তারপরে সেই কোম্পানিতে তাদের জব নিতে হয়েছে। সুতরাং স্টক মার্কেটে আসবো, নর্মালি প্রফিট করবো, বেরিয়ে যাবো, এরকম কিছুই নয়। স্টক মার্কেটটা বোঝার জিনিস, স্টক মার্কেটেও বুঝতে হবে, বোঝার পরেই কিন্তু এখানে প্রফিট হওয়া সম্ভব। আর এছাড়াও কি আছে, ল্যাক অফ রিসার্চ, আমাদের কাছে যত নলেজ কম থাকবে আমরা রিসার্চের জায়গাটা আমরা কিন্তু সঠিকভাবে যদি রিসার্চই না করতে পারলাম, সঠিকভাবে যদি নলেজ না থাকলো, তাহলে আমরা রিসার্চ সঠিকভাবে করবো কীভাবে, অর্থাৎ ল্যাক অফ রিসার্চের কারণে কিন্তু আমাদের লসের জায়গা থাকে। এছাড়াও ল্যাক অফ স্ট্র্যাটেজি, আমাদের স্ট্র্যাটেজি সঠিক না হওয়ার কারণে সেক্ষেত্রেও কিন্তু আমাদের লস হয়, ঠিক আছে। আর আমাদের যদি প্রফিট করতে হয় বা আমাদের টোটাল যে রোড ম্যাপ সেটা একটু দেখার চেষ্টা করব যে নর্মাল স্টক অর্থাৎ ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কি কি প্রয়োজন আছে, ঠিক আছে, আমাদের ইন্টারডের ক্ষেত্রে কি কি প্রয়োজন আছে, আমাদের ইন্ডেক্সের জন্য কি কি প্রয়োজন আছে, এবং কোন কোন মেথড আমাদের অ্যাপ্লাই করতে হবে সেগুলো একটু দেখব। দেখুন আমাদের এই রোড ম্যাপ আমি যেখানে উল্লেখ করেছি, অর্থাৎ অ্যাকচুয়ালি ইনভেস্টিং করে, ঠিক আছে, কোন কোন ডাটা দেখে এখান থেকে আমরা প্রফিটের জায়গায় আসতে পারি বা আমাদের রিসার্চ এবং আমাদের যে স্ট্র্যাটেজি সেটা সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা বোঝার চেষ্টা। আপনারা এর একটা স্ন্যাপশট নিয়ে নিন, আমার এখান থেকে যদি ট্রেনিং নাও নেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে বাইরে থেকে ট্রেনিং নিতে সুবিধা হবে, বা নিজে থেকে এখন গুগলে সব কিছু অ্যাভেলেবেল, আপনারা নিজে থেকেও দেখে নিতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। দেখুন ডেলিভারির ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টালে মোটামুটি 70% জোর দেবো, অর্থাৎ কোম্পানির বেসিক জানার জন্য 70% জোর দেবো। তারপর কি হবে, 10% আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ আপনি উইকলি একটা চার্ট খুলবেন, উইকলি চার্ট খুলে সেখান থেকে আপনি সাপোর্ট দেখবেন এবং রেজিস্ট্যান্স দেখবেন, যদি সাপোর্টের আশেপাশে থাকে সেক্ষেত্রে সাপোর্ট মানে বটম এরিয়ায় বাই করবেন এবং রেজিস্ট্যান্স এরিয়ায় সেল করার জায়গা রাখবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস 5% লাগবে ডেলিভারির ক্ষেত্রে, অর্থাৎ নর্মাল বিনিয়োগের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেটা বললাম, অর্থাৎ সাপোর্টে বাই, কত টাকায় বাই করবেন, কীভাবে বাই করবেন আগের থেকে প্ল্যান করে রাখবেন, সে অ্যাকর্ডিং আপনারা ব্রোকার অ্যাকাউন্ট থেকে বাস্কেট অর্ডার বা রোবো অর্ডার এগুলো প্লেস করতে পারেন। মার্কেট ট্রেন্ড, অর্থাৎ মার্কেট দেখুন এখন নেগেটিভ ট্রেন্ডে আছে, অর্থাৎ মার্কেট নিচে পড়ছে, ঠিক আছে, এই ট্রেন্ডটা আপনার বুঝতে হবে, অর্থাৎ এই টাইমে বিনিয়োগ করার সবথেকে ভালো সময়।
কারণ কি ম্যাক্সিমাম স্টক আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন। যেসব স্টক 1200-র আশেপাশে ছিল সেই সব স্টক এখন 700-র আশেপাশে এসছে, অর্থাৎ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এছাড়াও কি আছে, মার্কেট নিউজ, অর্থাৎ মার্কেট নিউজ দেখুন আজকে, হ্যাঁ এই যে টুডে, দুদিন আগে, ঠিক আছে, দুদিন আগে 3 ঘন্টা আগে আইসিআইসিআই, টাটা ইত্যাদি ইত্যাদি ব্যাংকের যে বিষয়গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। নিফটির প্রেডিকশান টুমোরো সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা এমন এখানে যে জাস্ট সার্চ করবেন স্টক মার্কেট নিউজ বলে, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এখান থেকে দেখতেও পারেন, অথবা ব্রোকারের যে অ্যাকাউন্ট সেই ব্রোকার অ্যাকাউন্ট থেকে আপনারা খুঁজে বের করতে পারেন এবং সেখান থেকে দেখতে পারবেন। ম্যাক্সিমাম টাইম আপনার ব্রোকারের কাছে আপনি নিউজ পাবেন এবং সেই নিউজ বেসিসে আপনি আপনার যে পোর্টফোলিওতে যে স্টক থাকবে বা আপনার ওয়াচ লিস্টে যে স্টক থাকবে সেই স্টক বেসিসে আপনার নিউজ দেয় বিভিন্ন ব্রোকার, আমাদের অ্যাঞ্জেলনও দেয়, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া কি আছে, আমাদের কাছে দুটো অপশান আছে, একটা স্টক, একটা স্টকের ওপরে ডেলিভারি আর ইন্টারডে, ঠিক আছে। জাস্ট ডাইরেক্ট মারছি, ইন্টারডেই আপনার দেখাচ্ছি। ইন্টারডেতে টেকনিক্যাল অ্যানালাইসিস মোটামুটি 90% আপনাকে রেসপেক্ট করতে হবে, ট্রেডিং স্ট্র্যাটেজি 10%, বাকিটা আপনার না দেখলেও চলবে, ঠিক আছে। মার্কেট ট্রেন্ড বা মার্কেট নিউজ দেখুন, আমরা কল এবং পুট, কল অর্থাৎ কল অর্থাৎ মার্কেট ওপরে, ঠিক আছে, পুট অর্থাৎ মার্কেট নিচে, অর্থাৎ মার্কেট ওপরে যাক বা নিচে আসুক আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে। মার্কেটে কি নিউজ থাকলো তাতেও কোনো যায় আসে না। নর্মালি আমরা কল এবং পুটে বাই সেল করতে পারি এবং সেখান থেকে প্রফিট করতে পারি টেকনিক্যাল এবং ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে, ঠিক আছে। ইন্টারডে এবং ক্যারি ফরওয়ার্ডের জন্য এই দুটো প্রয়োজন, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস এবং ট্রেডিং স্ট্র্যাটেজি, এগুলো আমাদের একটু দেখতে হবে। বাকি কমিউনিটির দেখুন, কমিউনিটিতে অপশান আছে, ঠিক আছে। অপশান এবং ফিউচার দুটোই আছে। আপনার ইন্টার এবং ক্যারি ফরওয়ার্ড অর্থাৎ বয়ে নিয়ে যাওয়া, এটা আপনি 7 দিনের জন্য এক্সপায়ারি অনুযায়ী বয়ে নিয়ে যেতে পারবেন। আর ইন্টারডে অর্থাৎ দিনের দিন। আর ডেলিভারি মানে আপনি ইনভেস্টমেন্ট করলেন, অর্থাৎ আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি রেখে দিতে পারবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে। যাই হোক, এছাড়াও কি আছে আমরা একটু দেখার চেষ্টা করব। মার্কেটের টাইমিং, অর্থাৎ হোয়াট আর দ্য কজ অফ লুজ ইন দ্য স্টক মার্কেট। প্রথমত আমাদের মার্কেটের টাইমিং ভুল থাকে, দ্বিতীয়ত ইমোশনাল ট্রেডিং, দ্বিতীয়ত স্টপ লস অ্যান্ড টার্গেট সঠিকভাবে না প্লেস করা, এবং চার্ট প্যাটার্ন সঠিকভাবে ফলো না করা, ঠিক আছে। এছাড়াও কি আছে, টেলিগ্রাম আছে, ইনফ্লুয়েন্সার, হ্যাঁ বিভিন্ন যে ইনফ্লুয়েন্সার আছে সেগুলো আছে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি সেগুলো আমরা মেনটেন করি না, এক্সিকিউশন সঠিকভাবে রাখি না, হুটহাট করে বাই করি, এক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়। স্টক মার্কেটের সবথেকে বড় জিনিস টাইমিং, ঠিক আছে, এটা আমাদের একটু বুঝতে হবে। টাইমিং কি, দেখুন মার্কেটের 2-3টে সেশন থাকে, 9:15 থেকে ওপেন হয় মার্কেট, 12টা অবধি একটা সেশন আমরা দেখি, ঠিক আছে, ব্যাপকভাবে লক্ষ্য করি। এই সেশনে মার্কেটে ব্যাপক পরিমাণ একটা মুভ হয়, এই মুভটা নিঃসন্দেহে কম না, খুব বড় মুভ, ঠিক আছে। এছাড়াও কি আছে, এছাড়াও আপনাদের যে 3টের আশেপাশে, অর্থাৎ 2:30 থেকে 3টে 3:30-র আশেপাশে একটা খুব বড় মুভ হয়। এই যে টাইমিংগুলো আমাদের বেছে নিতে হবে। যদি আমরা ছোট ইনভেস্টর হই সেক্ষেত্রে যে পরিমাণ মুভ আমরা যে টাইমগুলোই পাচ্ছি সেই টাইমগুলো আমরা যদি বেছে নিতে পারি সেক্ষেত্রে সেখান থেকে প্রফিট আসার সম্ভাবনা বেশিই থাকে। বাকি দিনে অর্থাৎ 1টা থেকে আপনার নর্মাল 2-2:30 অবধি মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকে, ঠিক আছে। এছাড়াও কি আছে, ইমোশনাল ট্রেড, আমার মনে হচ্ছে এখান থেকে উপরে যেতে পারে, এইগুলো তো থাকেই, ঠিক আছে। এছাড়াও স্টপ লস এবং টার্গেট সঠিকভাবে মেনটেন না করা, আমি যেখানে এন্ট্রি নিচ্ছি এবং যেখান থেকে আমার টার্গেট হওয়া উচিত এবং স্টপ লস হওয়া উচিত এগুলো আমরা কিছুই মেনটেন করি না, সেক্ষেত্রে আমাদের লস হয়। চার্ট প্যাটার্ন আইডেন্টিফাই না করা, ঠিক আছে, আমরা চার্ট প্যাটার্ন বুঝতে পারি না বা ইত্যাদি ইত্যাদি, এইগুলো না করতে পারলে আপনার লস হবে। এছাড়াও টেলিগ্রামে আমরা বিভিন্ন কল পাই, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার যেটা বললাম, সাইকোলজি ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে, এগুলো আমাদের একটুখানি ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে, ঠিক আছে। এই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। টেলিগ্রাম একটা যে দেখুন টেলিগ্রামে যে কলগুলো স্প্রেড হয় সে কলগুলো দেখবেন প্রত্যেকটা চ্যানেলে একই পরিমাণ কল থাকে, মোটামুটি এক সেম টাইমের কল, মানে টাইপের কল আপনারা পাবেন বিভিন্ন জায়গায়। এবং ইনফ্লুয়েন্সার কিছু আছে, ঠিক আছে, সেই ইনফ্লুয়েন্সার আপনাদের বলবে এখনও, মানে আগের দিনই শুনছিলাম কিছু লোকের কল দিয়েছে বা 24,000-এর আশেপাশে 26,000-এর আশেপাশে বাই করিয়েছে স্টক, সেখান থেকে তাদের প্রচুর পরিমাণ লস হয়েছে, ঠিক আছে। রিস্ক ম্যানেজমেন্ট না বোঝা, কোথায় গিয়ে আমাদের স্টপ লস এন্ট্রি করা উচিত, ঠিক আছে, কোথায় আমার টার্গেট রাখা উচিত সেগুলো না বোঝা, সাইকোলজি অর্থাৎ ফিয়ার গ্রিড
মানে ভয়, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি। এক্সিকিউশন অর্থাৎ সঠিক টাইমে প্লেস না করা। স্টক মার্কেট প্রচুর ভোলাটাইল, অর্থাৎ আপনি আজকে দেখছেন যে মার্কেটটা আমি 100 বাই করব, ঠিক আছে, 100 যদি আপনি বাই করতে চান, 1 মিনিট, আপনি যদি 100 বাই করতে চান সেক্ষেত্রে আপনার মোটামুটি দেখতে দেখতে মার্কেট, যারা ডে ট্রেডার আছেন বা নিফটি ব্যাংক নিফটিতে ট্রেড করেন তারা মোটামুটি এটা ভালো জানেন যে 100 আমরা বাই করতে চাইছি, ঠিক 100 আমরা বাই করতে চাইছি মার্কেট এই লেভেল থেকে, কিন্তু বাই করতে করতে ঠিক এই 130-এর আশেপাশে চলে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়, আমরা এই 130-এ বাই করলে আমাদের টার্গেট হয়তো 50 অবধি, সরি 150 অবধি আছে। এই 150 অর্থাৎ এখানে 20 পয়েন্ট আমাদের হামেশাই কিন্তু টার্গেট হিট হয়। এবার এখান থেকে আমাদের টার্গেট হিট হওয়ার পরেও আমরা বসে থাকি, কারণ কি আমাদের 20 পয়েন্ট আর কি আসে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে যদি পেতাম তাহলে 50 পয়েন্ট পেতাম, এখান থেকে 20 পয়েন্ট পেয়েছি, ঠিক আছে। এই কারণবশত কিন্তু আমাদের এক্সিকিউশনের সমস্যা হয় এবং সেখান থেকে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। এটাই হলো বিষয়। 1 মিনিট, প্রথমত আমাদের যেটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে, বুঝতে হবে কোনগুলো, প্রথমত রিস্ক ম্যানেজমেন্ট, তারপর সাইকোলজি ম্যানেজমেন্ট, নলেজ এবং পারফেক্ট এক্সিকিউশন। রিস্ক ম্যানেজমেন্ট যেটা বললাম আপনারা মোটামুটি বুঝেছেন, তবে আমি আরও ইন ডিটেলসে আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? প্রথমত ডাইভার্সিফিকেশান, আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশান করতে হবে, অর্থাৎ পোর্টফোলিওতে প্রচুর পরিমাণ মাল্টিপাল বিনিয়োগ সোর্স রাখতে হবে, ঠিক আছে। আপনি স্টক রাখলেন, আপনি অপশান করলেন, আপনি মিউচুয়াল ফান্ড করলেন, আপনি ফিউচার করলেন, সেগুলোকে আপনার পোর্টফোলিওতে রেখে আপনাদের সেইভাবে আপনাদের রিস্কটা মিনিমাইজ করতে হবে। অর্থাৎ আপনি যদি ট্রেডিং করেন 50,000 টাকা আপনি ট্রেডিংয়ে আনলেন, ট্রেডিংয়ে লসের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। সেক্ষেত্রে আপনি এই যে লসটা হচ্ছে তার এগেনস্টে একটা লং টার্ম বাই করতে পারেন, বা আপনার ফিউচার সেল করে রাখতে পারেন, বা ফিউচার বাই করে রাখতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার পজিশন যেটা লুজিং পজিশন হচ্ছে সেটা কিন্তু আপনার প্রফিটেবল পজিশনেও আসতে পারে। কারণ কি হেজ পজিশন, এগুলো আমরা আগে আমাদের ক্লাসে ইন ডিটেলস জানাবো, ঠিক আছে। ডাইভার্সিফিকেশন এবং হেজ পজিশনের মাধ্যমে আমরা কীভাবে আমাদের পজিশনকে প্রফিটে আনতে পারি। যাই হোক, এছাড়া আমাদের প্রফিট ট্র্যাকিং, সেটা তো আমরা প্রতিনিয়ত করি। আমাদের 2 টাকা প্রফিট হলে অথবা 10 টাকা প্রফিট হলে সেটা আমরা দেখতেই থাকি, 1 লাখ গেলেও আমরা দেখতে থাকি, ওটা নিয়ে সমস্যা নেই। এছাড়া আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড রেশিও, অর্থাৎ 1:2। এক্ষেত্রে একটা সিম্পল একটা জিনিস আপনাদের দেখায়, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। চার্টের ওপরে না, নর্মালি এখানেই দেখায়। এটা হচ্ছে 100 টাকা আছে, প্রাইস চলছে 80 টাকায়। আমার যদি এখান থেকে যদি আমি কোনো একটা স্টক বাই করি, অর্থাৎ এখান থেকে এটা পয়েন্টটা কত, 20 পয়েন্ট। আমার যদি 20 পয়েন্টের টার্গেট হয়, তাহলে আমার স্টপ লস কত নিতে হবে? স্টপ লস আমার 90 টাকার আশেপাশে নিতে হবে, হ্যাঁ কি না? তাহলে কি হবে, আমি একটা ট্রেড নিলাম, আমার স্টপ লস গেল 10 পয়েন্টের, কত, 10 পয়েন্টের। দুটো ট্রেড নিলাম, ঠিক দুটো ট্রেড নিলাম, ধরো এখান থেকে একটা ট্রেড নিলাম, এটাও 20 পয়েন্টের, এটা টার্গেটে গেল। সেক্ষেত্রে তো আমার 10 টাকা এখানে প্রফিট হলো কি না? কারণ এখানে এই পয়েন্টটা 20 পয়েন্টের, আর আগের 10 টাকা লস, সেক্ষেত্রে এখানে আমার আরও 10 টাকা প্রফিট হয়ে গেল। অর্থাৎ এখানে দেখুন আমরা 1:2 অথবা 1:3, 1:2 অথবা 1:3-তে আমরা ট্রেড নিতে বলি, ঠিক আছে। 1:1-এ কোনোদিনই যাওয়া উচিত নয়। অর্থাৎ 10 টাকা স্টপ লস, 10 টাকা টার্গেট, এখানে যাওয়া উচিত নয় ট্রেডিংয়ের ক্ষেত্রে অন্তত। স্টক বাইংয়ে আপনি যে কোনো পজিশনে আপনি বাই করতে পারেন, এবং আপনার নর্মালি স্টক যত নিচে আসবে তত নিচে আপনি বাই করলে আপনাদের সেক্ষেত্রে প্রফিট হবে। এছাড়া কী আছে, ক্যাপিটাল অ্যালোকেশন, ঠিক আছে। আমরা যদি বুঝি আমাদের কাছে 1 লাখ টাকা আছে, সেক্ষেত্রে আমাদের 25,000 টাকার আশেপাশে আমাদের ট্রেডিংয়ে আনা উচিত। অপশান ট্রেডিং বা আপনার ইন্টারনেট ট্রেডিং যেটাই বলুন না কেন, নর্মাল স্টকের ওপরে আপনি 5x লিভারেজ পেয়ে যাবেন, অর্থাৎ 1 লাখ টাকারই আপনি বাই সেল করতে পারবেন স্টকের ক্ষেত্রে, স্টকে 25,000 টাকায়। আর যদি আপনি নর্মাল ইন্ডেক্সে করেন, সেক্ষেত্রে এমনি লিভারেজ পেয়ে যাচ্ছেন, 25,000 টাকায় আপনি বাই সেল করতেই পারেন, ঠিক আছে, বাই সেল করতেই পারেন। সেক্ষেত্রে আপনার যে ফোরেক্স ক্যাপিটাল যেটা বেঁচে থাকছে, সেটা পরবর্তীতে যদি এটা ডুবে যায়, সেক্ষেত্রে এটা নিয়ে আপনারা রিকভার করতে পারবেন, ঠিক আছে। এই হলো বিষয়। এছাড়াও কি আছে,
এছাড়াও আছে ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি, অর্থাৎ আপনার ডিসিপ্লিন ওয়েতে আপনার যদি 10 দিন লসও হয় সেটা লসটা বুক করুন, ঠিক আছে, 10 দিন লস বুক করুন, কিন্তু আপনার যে স্ট্র্যাটাজি সেখান থেকে ব্যাক করবেন না। কারণ কি আপনার স্ট্র্যাটাজি এটা আছে, সেই স্ট্র্যাটাজিতে আপনি যদি সঠিকভাবে বসে থাকেন 10 দিন পর দেখবেন 11 দিনের মাথায় আপনার প্রফিট হতে বাধ্য। কারণ কি আপনি সেই স্ট্র্যাটেজিটা সঠিক ওয়েতে ফলো করেছেন। কারণ কি মার্কেটে আপনার যত আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন তত দেখবেন আপনাদের সমস্যা বাড়বে বই কমবে না, ঠিক আছে, সমস্যা বাড়বে বই কমবে না। আপনাদের স্ট্র্যাটেজি একই রাখলেন এবং সেই স্ট্র্যাটেজির ওপরে আপনি মাল্টিপাল এক্সপেরিমেন্ট করলেন, সেটা আপনাদের প্রফিটেবলের জায়গায় আসবে। সেটাই আমরা বলার চেষ্টা করছি। স্টপ লস এবং টার্গেট যেখানে আছে সেখানেই রাখুন, সেখান থেকে আপনারা প্রতিদিন টার্গেটে আসলে বুক করুন, প্রফিট বুক করুন এবং স্টপ লসে গেলে কেটে দিন, ঠিক আছে, এটাই হলো বিষয়। এছাড়াও কি আছে, রেগুলার রিভিউ অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ আপনার মার্কেট যেটা আছে মার্কেট প্রতিদিন দেখার চেষ্টা করুন, ক্রমাগত কৌশলের মানে আপনার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন। সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজিতে যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় সেগুলোও করুন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে মার্কেট থেকে প্রফিট নেওয়ার, ঠিক আছে। আর এছাড়া কি আছে, এছাড়া আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট যেটা 7 নম্বরে আছে সেটা হচ্ছে পজিশন রিসাইজিং, অর্থাৎ আপনাদের ধরুন 1 লট আপনি 50 টাকায় কিনলেন, ঠিক আছে, আপনার আবার এটা 70 টাকার আশেপাশে গেছে, 70 টাকার থেকে আবার 50 টাকায় এসছে, সেক্ষেত্রে এখানে আর 1 লট বাড়িয়ে নিন, অর্থাৎ এখানে 2 লট বাড়িয়ে নিন। 1 লট বাড়ালেন, সেক্ষেত্রে 2 লট হলো, 2 লট কতই হলো, 2 লট 50 টাকার আশেপাশে হলো, তাই তো। এটা যখনই আপনার এখান থেকে 100 টাকায় যাবে সেক্ষেত্রে আপনাদের প্রফিটটা আরও বাড়বে। আর আপনার যখনই 50 টাকা থেকে 70 টাকা গেল সেক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি 1:1 টার্গেট আপনার বুক করে দিয়েছে, ঠিক আছে, 1:1 আপনার টার্গেট বুক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনাদের পজিশনটা প্রফিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। আর এছাড়াও কি আছে, এছাড়াও আপনাদের যে পজিশন রিসাইজিং বলছি, ধরুন মার্কেট আপনার 100 টাকা আপনাদের যে টার্গেট ছিল, 100 টাকা টার্গেট হওয়ার পর ধরুন 120 টাকায় গেল, ঠিক আছে, 120 টাকায় গেল, আপনার কাছে 2 লট আছে, 2 লট, 1 লট আপনি 100 টাকায় স্কোয়ার অফ করলেন এবং আর 1 লট রেখে দিলেন, অর্থাৎ 1 লট আপনার এখান থেকে 100 টাকা যখন বুক হচ্ছে 50 টাকায় বাই করে, সেক্ষেত্রে আপনার 50 টাকা প্রফিট হচ্ছে। আর 1 লট রেখে দিলেন, সেটা 120 টাকায় গেল, 130 টাকায় গেল, ঠিক আছে, 140 টাকায় গেল। 140 টাকা যখন যাচ্ছে, অর্থাৎ 140 টাকায় যখন যাচ্ছে তখন আপনি এটা আর 1 লট সেল করলেন, তাহলে কি হলো, আপনার টার্গেট ছিল 1:3, ঠিক আছে, সেটা আপনি এক লটে বুক করলেন এবং আর 1 লট কী করলেন, আর 1 লট মার্কেট যত উপরে যাচ্ছে আমি তত সেই পজিশনের স্টপ লসটা ট্রিল করতে থাকলাম, অর্থাৎ যখন 50 টাকা ছিল 70, 80, 90, 100 করে দিলাম, 100 করার পর 140-এই সেটা ছিল, স্টপ লস এসএল ট্রিল করলাম এবং আমাদের টার্গেটটা কি করলাম, বাড়িয়ে নিলাম 1 লটের, অর্থাৎ এটাকে আমরা কি বলি, পজিশন রিসাইজিং, ঠিক আছে। এছাড়া কি আছে, রিস্ক পার ট্রেড, আমার একটা ট্রেডে আমি কত টাকা রিস্ক নিতে পারি, যদি আমি একটা ট্রেড 10,000 টাকার ট্রেড নিই, ঠিক আছে, এই 10,000 টাকার আমি 100% ডিভাইড করব, ডিভাইড করার পরে এখান থেকে আমি 3 থেকে 5% আমি লস বুক করতে পারি, ঠিক আছে, 3 থেকে 5%, সেটা আপনাদের বুঝে নিতে হবে যে কত পরিমাণ লস আমার এখানে নেওয়া উচিত, ঠিক আছে, আপনাদের ক্যাপিটাল অনুযায়ী। স্টপ লস অর্ডার, আপনাদের সবসময় স্টপ লস অর্ডারে কাজ করা উচিত এবং এসএলটা সঠিকভাবে মেনটেন করা উচিত, কারণ কি আমাদের লসটা আগে মিনিমাইজ করা শিখতে হবে, তারপর প্রফিট, ঠিক আছে, সেটাই আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যে বিষয়টা সেটা কিন্তু আমাদের শেখায়। এছাড়া আমাদের কি আছে, এক মিনিট, এছাড়া আমাদের সাইকোলজি আমাদের একটু বুঝতে হবে। দেখুন আমরা ভয়, ঠিক আছে, আমাদের যখন আমরা ট্রেডিং করি বা লাইভ ট্রেডিং আমরা যখন আসবো তখন আপনারা মোটামুটি বুঝতে পারবেন আমাদের সেই সময় না মানে ব্যাপক পরিমাণ ভয় লাগে। কিসের ভয় লাগে, যে আমাদের এই মানে পজিশনটা যেন লস না হয়ে যায়, ঠিক আছে,
লোভ, আরো বেশি দরকার, আরো বেশি দরকার, ঠিক আছে, আশা, এখান থেকে আসতে পারে, এটা হবেই, ঠিক আছে, অপেক্ষা, আমরা যত লস যাচ্ছে তত আমরা মনে করছি যে না আর কত লস যাবে, ঠিক আছে, এখান থেকে রিকভার হতেই পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, সেটাকে আমরা ইমোশনাল হিসেবে আমরা এখানে তুলে ধরলাম। এছাড়া আমাদের ডিসিপ্লিন, ঠিক আছে, ডিসিপ্লিন এমন একটা জিনিস, দেখুন যে কোনো জায়গায় আপনার যদি ডিসিপ্লিন আপনি ওয়েতে চলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সাকসেস আসা কেউ আটকাতে পারবে না। এটা যেমন সত্য, শত সত্য বাক্য, সে তেমনই স্টক মার্কেটেও ঠিক তেমন। আপনার কৌশল বা আপনার এখানে মানে চিন্তা ভাবনা, আপনার স্ট্র্যাটাজি, আপনি মার্কেটটা কিভাবে দেখছেন, প্রতিনিয়ত কিভাবে আপনি মার্কেটটা অনুভব করছেন, তার উপরে কিন্তু আপনার প্রফিট এবং লসের সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো, অর্থাৎ আমি এখানে 10টা জিনিস আমি পয়েন্ট আউট করলাম। এখানে আমার যদি ট্রেডিং করতে হয় তাহলে আমার কী করতে হবে, ট্রেডিং করতে গেলে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের ব্যাপকভাবে মাস্টার করতে হবে। করার পর কী করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে কিনা। এছাড়া আমার কী করতে হবে, আমার যে স্ট্র্যাটেজি সেই অ্যাকর্ডিং আমার ট্রেড অর্থাৎ 1:3 আমার প্রফিট দাঁড়াচ্ছে কিনা সেটা আমার মেজার করতে হবে। এই যে বিভিন্ন যে বিষয়, এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ডিসিপ্লিনের সাথে, তাহলে আমাদের প্রফিট আসা কেউ রুখতে পারবে না, কেউই পারবে না। সেটাই হলো বিষয়, যে আপনি রেগুলার একটা জিনিস প্র্যাকটিস করছেন, সেটা আপনাদের তো মানে সেখানে তো আপনি মোটামুটি আপনার পাওয়ারফুল এরিয়াটা তৈরি হবে না, কারণ কি আপনি যে জিনিসটা বারবার একই জিনিস সেম জিনিস করছেন, দেখবেন সেখানে আপনাদের দক্ষতা অভিজ্ঞতা বাড়ে। সুতরাং সেই জায়গায় আপনার পাওয়ারটা বা আপনার কন্ট্রোলে সেই জায়গাটা চলে আসে। সেম টু সেম দেখবেন প্রচুর পরিমাণ আমাদের ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউব ইনফ্লুয়েন্সার বা আরও যে ট্রেডিং দুনিয়া যারা যারা আছেন বা যে কোনো আপনার টিচিং প্রফেশনে আছেন, তাদের যে পড়ানোর টেকনিক বা তাদের যে বিনিয়োগ করার টেকনিক বা তাদের যে প্রফিট করার টেকনিক বা তাদের যে ট্রেডিং যে টেকনিক, সেই টেকনিক কিন্তু নিজেদের মতো হয় এবং সেটা সম্পূর্ণটা আলাদা হয়। সঠিক পদ্ধতিতে বা সঠিক জিনিস কিছুই হয় না কিন্তু এখানে, যে যেটাতে মাস্টার করেছে সেটাই কিন্তু সঠিক। অর্থাৎ আপনি যেভাবে প্রফিট করছেন বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যেভাবে পড়াচ্ছেন, সেটা যদি মানে আপনার ক্লায়েন্ট বা আপনার ছাত্র যদি বুঝতে পারে, সেটা হলো সঠিক। সুতরাং এই জায়গাটা আপনার দেখবেন, আপনি ম্যাক্সিমাম এরিয়াতে আপনি দেখবেন বিভিন্ন মাল্টিপাল আপনার সোর্স আছে, মাল্টিপাল ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, মাল্টিপাল আপনার ট্রেডিং পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আপনারা জাস্ট যে কোনো একটা মাস্টার করার পরে আপনারা সেটারে প্র্যাকটিস করতে থাকুন, ডিসিপ্লিনের সাথে প্র্যাকটিস করতে থাকুন, হয়ে যাবে কনফার্মেশন, ঠিক আছে, কনফিডেন্স বাড়বে, আপনার কনফার্মেশন বাড়বে, আপনার রিস্ক ম্যানেজমেন্টের যে জায়গাটা ঝুঁকিটা সেটা আপনাদের অনেকটাই কন্ট্রোলে আসবে। এবং মাইন্ডসেট, দেখুন যে কোনো জিনিস আপনার মোকাবেলা করার একটা ক্ষমতা রাখতে হবে। অর্থাৎ দেখুন আমি যেটা বলি যে হ্যাঁ এটা আমি পারবো, এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা সম্ভব, কিন্তু ওভার কনফিডেন্স এসে বলাটাও সঠিক নয়। কিন্তু মাইন্ডসেটটা এমনভাবে রাখতে হবে যে না আমি এটা পারবো, আমি এটা করতে পারি, আমি শেখার ইচ্ছা আছে, ঠিক আছে, আমি ট্রেডিং থেকে পয়সা ইনকাম করতে পারি বা পারবো, ঠিক আছে, সেই জায়গাটা যখন তৈরি হবে তখন আপনারা অবশ্যই এখান থেকে প্রফিটে আসতে পারবেন। এখনও 6টা স্লাইড আছে, ঠিক আছে, 6টা স্লাইড আছে, বেশি না বকে মোটামুটি এন্ডিংয়ে আসি। এটা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্রসেস, ঠিক আছে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইন পার্সন ভেরিফিকেশন, ফোন নাম্বার আর ইমেল আইডি, এইগুলো দিয়ে আপনারা একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং স্টক মার্কেট জার্নি শুরু করতে পারেন। এখানে আপনার কী আছে, 5 স্টেপ প্রসেস টু লার্ন অ্যাবাউট স্টক মার্কেট। দেখুন, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক, স্টাডি ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অ্যান্ড স্টক মার্কেট স্ট্রাকচার। মোটামুটি ফান্ডামেন্টাল আমরা বলেই দিলাম যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করা। এছাড়া কী আছে, এডুকেট ইয়োর সেলফ, অর্থাৎ অনলাইন কোর্স নিতে পারেন, টিউটোরিয়াল নিতে পারেন, মার্কেট ফলো আপ করতে পারেন। এছাড়া কী আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস। এখানে বিভিন্ন ভ্যালুয়েশন মেথড, টেকনিক্যাল মেথড, আপনার ফান্ডামেন্টাল মেথড, এইগুলো আপনারা প্রয়োগ করে আপনাদের যে স্টক মার্কেট জার্নি সেটা আপনি শুরু করতে পারেন এবং শিখতে পারেন, সর্বোপরি শিখতে পারেন। এছাড়া প্র্যাকটিস উইথ সিমুলেটর ট্রেডিং, আমরা পেপার ট্রেডিং বলি বা ব্যাক টেস্টিং স্ট্র্যাটেজি বলি। এখন দেখুন মোটামুটি বিভিন্ন প্ল্যাটফর্ম চলে এসছে, আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন এবং সেই অ্যাকর্ডিং ফলস, অর্থাৎ একটা যে কোনো যে ট্রেড, এটা রিয়েল ট্রেড হয় আর একটা ডেমো ট্রেড হয়। আপনারা ফলস একটা ট্রেড হয়, ডেমো ট্রেড নিয়ে সেখান থেকে আপনারা দেখতে পারেন যে হ্যাঁ এটা প্রফিটে আসছে। অর্থাৎ আপনার যে ব্যাক টেস্টিং সেটা আপনার প্রফিট অথবা লস যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এছাড়াও কি আছে, আপনার স্মার্ট ইনভেস্টিং উইথ রিয়েল মানি, ঠিক আছে। নেক্সট আপনার যদি আপনি সব কিছু শিখে যান বা বুঝে যান,
তারপরে আপনি রিয়েল মানি দিয়ে আপনার জার্নি শুরু করতে পারেন। মোটামুটি এভরি থাক, মোটামুটি অনেকটাই বোঝালাম বা বললাম, ঠিক আছে? স্যার একটা কোয়ারি ছিল। বলুন। স্যার নেসলেটা একবার দেখবেন, মানে অনেক দিন ধরে কনসেন্ট্রেট করছে, একবার দেখলে ভালো হতো। নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো থ্রি নাইন ফোর ওয়ান। এক মিনিট, আমি ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাক্সেস করে আপনাদের দেখাচ্ছি। 626213। দেখুন, এটা হচ্ছে নেসলে ইন্ডিয়া, ঠিক আছে? আমরা এখান থেকে মোটামুটি উইকলি চার্ট করলাম। উইকলি চার্ট যদি বিনিয়োগ করেন তাহলে উইকলি চার্টে দেখবেন এখানে কি আছে। এই চার্টের ভিতরে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আমাদের একটু খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা জাস্ট হরিজন্টাল লাইনে আসলাম। এটা একটা আমাদের নিয়ারেস্ট সাপোর্ট এরিয়া। কোথায়? এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়। দেখুন এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? এছাড়াও কি আছে? এছাড়াও আছে মার্কেট যদি এর থেকে খুব খারাপ থাকে তাহলে 2044-এর আশেপাশে মার্কেট আসতে পারে, ঠিক আছে? 2200 থেকে 2044-এর আশেপাশে মার্কেট আসতে পারে। এর থেকেও যদি খারাপ থাকে তাহলে কি হতে পারে? এর থেকেও খারাপ থাকলে এর আশেপাশে, অর্থাৎ 1854 আশেপাশে আসতে পারে। এর থেকেও যদি খারাপ থাকে মার্কেট তাহলে ঠিক এই এরিয়াটার আশেপাশে মার্কেট আসতে পারে, অর্থাৎ 1642-এর আশেপাশে। তবে নেসলে ইন্ডিয়ার সম্ভাবনা এতটাও খারাপ নয় যে এই জায়গায় আসবে, ঠিক এই জায়গায় আসবে। এটা 2020 যখন করোনা আসে, করোনার সময় এর কারেকশনটা কত দেখুন। এখান থেকে মোটামুটি ওই অ্যাপ্রক্স 450 পয়েন্টের আশেপাশে, ঠিক আছে? এটা আপনাদের আফটার যে ডিসেম্বর উইক তার, হ্যাঁ, এটা প্রত্যেক বছরের ইয়ার এন্ডিংয়ে, ঠিক আছে, এই পরিমাণ আপনার কারেকশন আসে, ঠিক আছে? এই পরিমাণ অর্থাৎ 400-500। এটা দেখুন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আপনার মে অবধি চলেছে। সুতরাং আমাদের এটা, আমাদের এই মার্কেটেও দেখুন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটা অ্যাপ্রক্স দেখুন এখানে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কিনা, 30শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আর এটা দেখুন ঠিক এই এরিয়াটা দেখুন, এখানে 2021 সালের সেপ্টেম্বর মাসের থেকে শুরু হয়েছে, 13ই সেপ্টেম্বর। সুতরাং যত বড় বড় ফল হয়েছে, ঠিক আছে, ইয়ার এন্ডিংয়ের আশেপাশেই হয়েছে এবং এটা ভালো, শুভ, ঠিক আছে, মার্কেটের জন্য শুভ। যত পার্সেন্ট মার্কেট ডিসকাউন্টেড প্রাইসে আমরা স্টক পাবো তত পরিমাণ আমাদের এখান থেকে প্রফিট হওয়া সম্ভব, ঠিক আছে? মোটামুটি এটা কত পার্সেন্ট কারেকশন হয়েছে আমরা একটু দেখি। এখানে আপনার 500-600 আশেপাশে কারেকশন হয়ে গেছে, ঠিক আছে? আর বেশি এক্সপেকটেশন এখান থেকে নেই বা রাখাও যায় না। তবে মোটামুটি একটুখানি ওয়েট করে যেতে পারেন, কারণ কি জানুয়ারি
ফেব্রুয়ারির আশপাশে মার্কেটের একটা র্যালি আমরা দেখতে পারি, ঠিক আছে। এই মাসটা একটু ওয়েট করে যেতে হবে, ফেব্রুয়ারির লাস্টের আশেপাশে, ঠিক আছে। এই মাসটা একটু ওয়েট করে যান, বাকিটা ফেব্রুয়ারির আশেপাশে আপনারা মোটামুটি দেখতে পারেন। সৌরভবাবু, কোথায় ডিম্যাট অ্যাকাউন্ট? স্যার ডিম্যাট অ্যাকাউন্ট বলতে সেরকম নয়, ভেবেছি স্যার ইনভেস্ট করব, তবে কিন্তু ইনভেস্ট করার মতো পরিস্থিতি বলতে 2280-র উপরে বাউন্স ব্যাক করতেই পারছে না, মানে শেয়ারটা যেতে পারছে না, আবার নিচে ফেলে দিচ্ছে, তোমার 2150 এদিকে চলে আসছে, 2280 উঠছে আবার বাউন্স ব্যাক নিয়ে নিচে পড়ে যাচ্ছে শেয়ারটা। দেখলাম আমি নেসলেকে ফলো আপ করছি যে বাই করবো বলে, কিন্তু বাই করার মতো পরিস্থিতি আমি বাই এখনো করিনি, তার জন্য স্যার আপনাকে বললাম যে একবার দেখে দেবেন। বুঝতে পেরেছি, 1 মিনিট। দেখতে পাচ্ছেন? এখানে দেখুন, এখানে এফআইআই ক্যাশ নিড, মানে ক্যাশ সেল করছে, ঠিক আছে। সেল পজিশন কত? 2758 কোটি টাকার আশেপাশে, ঠিক আছে। সেখানে বাইং হচ্ছে কত? 2402 কোটি টাকা। কাদের জন্য? মানে কারা করছে? ডিআইআই, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, মিউচুয়াল ফান্ড বা এমন বড় বড় হেড ফান্ড যেমন এলআইসি বা ইত্যাদি ইত্যাদি, এইসব কোম্পানি এখন বর্তমান কিনছে, কিন্তু যত পরিমাণ সেল হচ্ছে সেই পরিমাণ কিনে পাচ্ছে না। 2402 কোটি টাকার আশেপাশে স্টক হোল্ড হয়েছে, ঠিক আছে। হোল্ড হচ্ছে কত? 24শে জানুয়ারিতে, কিন্তু 24শে জানুয়ারিতে 2758 কোটি টাকার আশেপাশে সেল হয়েছে। তাহলে আপনি এখানে যদি একটা ক্যালকুলেশন করেন, ঠিক আছে, কত পরিমাণ আপনার এখনো পর্যন্ত কভার দিতে লাগবে, একটু হিসাব করে নিন। 2400 থেকে, সরি, 2758 থেকে 2400 বাদ দিন, 356 কোটি টাকার আশেপাশে আপনার মার্কেটে ফল আসার সম্ভাবনা ছিল বা হয়েছে। কত তারিখ? 24 তারিখে। কারণ কি? সেই পরিমাণ সেল আউট হয়েছে। দেখুন এখানে 23শে জানুয়ারি কত? 5000 কোটি টাকা বিদেশি বিনিয়োগ তারা বের করে নিয়ে গেছে, কত? 5463 কোটি টাকা, কিন্তু বাই করেছে কত? 3713 কোটি টাকা। আপনি বলুন যে এই পরিমাণ সেল আউট যদি ওরা করে, ঠিক আছে, বিদেশিরা যদি করে, তাহলে সেই পরিমাণ রিকভার তো দেওয়া যাচ্ছে না, তার জন্য তো মার্কেট নিচে আসছে না, সাপ্লাই জোন ক্রিয়েট হচ্ছে। মানে আমরা, ঠান্ডা লেগেছে বলতে অসুবিধা হচ্ছে, যাই হোক, বিষয়টা হলো আপনার যে পরিমাণ এখানে আপনার ডিমান্ড এবং সাপ্লাই, অর্থাৎ এখানে সাপ্লাই জোনটা বেড়ে যাচ্ছে মার্কেটে। সবাই, অর্থাৎ ফরেন ইনভেস্টর, এরা কিন্তু যত কমে হোক তত কমে বের করার চেষ্টা করছেন, অর্থাৎ সেল করার চেষ্টা করছেন। তার জন্য এখানে আমাদের মার্কেটে একটা ফল দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যত কম প্রাইসে পারছি তত কম প্রাইসে কেনার চেষ্টা করছি, ঠিক আছে। এইটা যখন মোটামুটি দুটো, অর্থাৎ বাইং এবং সেলিং যেদিন জিরো বা আপনার পজিটিভে বাইং থাকবে, সেই থেকে আপনার মোটামুটি মার্কেট ওপরে ওঠা শুরু হবে, ঠিক আছে। এই হলো বিষয়, এটা একটুখানি খেয়াল রাখতে হবে। এইসব ডাটা দেখার প্রয়োজন আছে দাদা, ঠিক আছে। মার্কেটে কখন বিনিয়োগ করতে হয়, কখন সেল করতে হয়, কখন মানে ট্রেডিং করতে হয়, সেগুলো দেখতে হয়, ভালোভাবে দেখলে বোঝা যায়। বলুন। আর কারোর কোনো কোশ্চেন? খুব ভালো বুঝিয়েছেন, মানে যেগুলো অজানা ছিল সেগুলো জেনে গেলাম কিছু টুকটাক। থ্যাংক ইউ বোঝানোর জন্য, নেসলেটাও দেখে দিলেন। একদম মোটামুটি।
আসলে বাড়ির পাশে বইমেলা হচ্ছে তো এবার, এখানে তো বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আওয়াজটা এখানে বাড়ি মানে চলে আসছে, এর জন্য মানে আমার কথা হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি এর মধ্যে ক্লাস করছি, মানে ওটা যাইনি পাশে, আসলে মাইক সাউন্ড সিস্টেম থাকলে যা হয় প্রচুর আওয়াজ তো, তাই আমি বারবার মানে মিউট করতে আমি মিউটই করছি না, আমার অনেক কোয়ারি ছিল আসলে, আমি শেষে বললাম। বুঝেছি। দেখুন, এটা হলো অ্যাঞ্জেল ওয়ান, ঠিক আছে? অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির আমি চ্যানেল পার্টনার, ঠিক আছে? আমরা চ্যানেল পার্টনার অ্যাঞ্জেল ওয়ান কোম্পানির, এবং আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেগুলো টোটালি অ্যাভেলেবেল। এবং আমাদের যে লোকেশন, আপনারা ডাইরেক্ট, আমার নাম বিপ্র হালদার, আপনারা মোটামুটি এখানে দেখতে পারবেন আমাদের কমপ্লায়েন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও আছে। এখানে আপনি ক্লিক করলে আমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেখানে, এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা আছে বিএসসির, এক মিনিট, দেখুন এটা বিএসসির, অর্থাৎ 30/12/2024 লাস্ট রেজিস্ট্রেশন, অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড, এবং আমরা অ্যাঞ্জেল ওয়ানের অথরাইজড যে পার্টনার, আমার নাম বিপ্র হালদার এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এত, ঠিক আছে? গেল, যাওয়ার পর আমাদের কাছে আর একটা সার্টিফিকেট কি আছে, এনএসসির, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের। আমাদের এখানে 6 সেপ্টেম্বর 2022-এ আমাদের রেজিস্টার ছিল। 2022 সালে আমরা নিজেদেরকে রেজিস্টার করেছিলাম অ্যাঞ্জেল ওয়ানে এবং এনএসসিতে, ঠিক আছে? এই হলো আমার নাম এবং এই আমার রেজিস্ট্রেশন নাম্বার। ক্যাপিটাল মার্কেট এবং অপশন মার্কেটে আমরা কাজ করি এবং করতে পারি, ঠিক আছে? 6 সেপ্টেম্বর 2022-এর আশেপাশে আমাদের এই সার্টিফিকেট ইস্যু হয়। এছাড়াও কি আছে, এছাড়াও আমাদের আছে এমসিএক্স, যেটা কমিউনিটি মার্কেট বললাম। কমিউনিটি মার্কেটে দেখুন আমাদের এমসিএক্সের রেজিস্ট্রেশন আছে, এই যে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড, বিপ্র হালদার, ঠিক আছে? আর এই 24/12 আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে? এছাড়াও আমাদের কি আছে, এছাড়াও আপনারা এখানে ডাইরেক্ট সার্চ করবেন ANGEL1, অ্যাঞ্জেলন সার্চ করুন। সার্চ করার পর আপনারা এখানে নর্মালি যে কোনো ওয়েবসাইটে যান, অ্যাঞ্জেলনের, আসার পরে একদম নিচে আসুন, দেখবেন এখানে পার্সন ডিটেলস, এখানে আসুন। এখানে আসার পর BIPRO, বিপ্র সার্চ করুন। এখানে আমার নাম দেখতে পাবেন এবং আমাদের রেজিস্ট্রেশন দেখতে পাবেন, বিপ্র হালদার, বিপ্র হালদার, বিপ্র হালদার, বিপ্র হালদার, বিপ্র হালদার, এগুলোতে আমাদের সেগমেন্ট রেজিস্টার আছে। দেখুন অথেন্টিক অ্যাঞ্জেল ওয়ান অথরাইজ পার্টনার ডিটেলস এপি, এই ইউআরএলে আসবেন, এখান থেকে আপনারা আমাদের মোটামুটি ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে লোকেশন যদি প্রয়োজন হয়, ঠিক আছে, পার্সন লোকেশন, এখানে আসবেন, আসার পর হ্যাঁ, অ্যাডভান্স সার্চ ওয়েস্ট বেঙ্গল করবেন, সিটি নর্থ 24 পরগনা, অল গোবিন্দপুর, সার্চ। দেখুন অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড বাই ট্রেডজেট, ট্রেডজেট অর্থাৎ আমাদের ইনস্টিটিউশন, আমরা যে ইনস্টিটিউশনের মাধ্যমে আপনাদের ক্লাস প্রোভাইড করে থাকি, ঠিক আছে? ক্লাস প্রোভাইড করে থাকি অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড অর্থাৎ ট্রেডজেটের যে ক্লাস আমরা দিয়ে থাকি, সেই ক্লাসের যে ইনস্টিটিউশনের নামে আমাদের এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট আছে। এবং আপনারা ম্যাপে গেলে ম্যাপ দেখুন, ম্যাপে আমরা পেয়ে যাবেন আমাদের। এবং আমাদের যদি ওয়েবসাইট ক্লিক করেন তাহলে ওয়েবসাইটে ঠিক এইভাবে চলে আসবে ওয়েবসাইটে, এখান থেকে আমরা কোন কোন প্রোডাক্টে কাজ করি সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ব্যাপক পরিমাণ ঠান্ডা লেগেছে, কথা নাকে উঠে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, এখানে দেখুন আমরা আইপিওতে কাজ করি, আমরা এফএনওতে কাজ করি, আমরা স্টকে কাজ করি, কমিউনিটিতে কাজ করি, মিউচুয়াল ফান্ডে কাজ করি, এবং আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট ইউএস স্টকেও আমাদের আছে, সেগুলোতেও আমরা বিনিয়োগ করার চেষ্টা করি। আমরা ওয়েস্ট বেঙ্গল নর্থ 24 আন্ডারের আমরা মানে অথরাইজ পার্টনার, ঠিক আছে? আমাদের রিভিউ আছে এখানে, আমরা জাস্ট এখান থেকে কিউআর কোড মানে স্ক্যান করে আমাদের ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? এছাড়া কি আছে, এছাড়া আমরা মানে যদি এখানে সার্চ করি অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড, এক মিনিট,
দেখুন আমাদের এই যে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড বাই ট্রেডজেট এই পেজ চলে এসছে, ঠিক আছে, গুগল পেজ। এখান থেকে আপনারা ডাইরেক্ট আমাদের লোকেশনও পেয়ে যাবেন, মোটামুটি ওয়েবসাইটও পেয়ে যাবেন, কলেও করতে পারবেন, এখান থেকে ডাইরেক্ট কল করতে পারবেন। এছাড়াও আমাদের এখানে যে রিভিউগুলো আছে সেই রিভিউগুলো আপনারা দেখতে পারেন। আমরা নতুন, একদম নতুন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে বা জিবি হোয়াটসঅ্যাপে আমাদের ডিটেলস উঠেছে, ঠিক আছে। আমরা চাইছিলাম এই আমাদের প্ল্যাটফর্ম, এখান থেকে আপনারা ডাইরেক্ট স্টার্ট এক্সপ্লোরিং ক্লিক করতে পারেন। এখানে দেখবেন আমাদের এফআইএল কোড থাকবে, আপনারা মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট আপনারা নিজেরা খুলে নিতে পারবেন, ঠিক আছে। আমরা একদম সদ্য মোটামুটি অ্যাঞ্জেল ওয়ানে এসছি। আমরা চাইছিলাম আপনাদের মতো ক্লায়েন্টের সঙ্গে কাজ করার, এবং আমাদের যদি ক্লায়েন্ট বেস দেখতে হয় আপনাদের, তাহলে 1 মিনিট হোল্ড করুন। মোটামুটি দেখুন 1 মিনিট, এই যে আমাদের টোটাল ক্লায়েন্ট আমাদের কত আছে, টোটাল ক্লায়েন্ট 819 জন আছে, এবং সেখানে অ্যাক্টিভ আছে 670 জনের আশেপাশে, রেগুলার ট্রেড করে 239-এর আশেপাশে, এবং ইনভেস্টেড যারা আছে বাকিটা আছে, ইনঅ্যাক্টিভ 144-এর আশেপাশে আছে। এটাই হলো বিষয়, ঠিক আছে। আরও যে বিভিন্ন প্রোডাক্ট, এখানে আমাদের মিউচুয়াল ফান্ড আছে, আপনাদের এসবিজি আছে, স্টক রেকমেন্ডেশন, আপনাদের যে অ্যাডভাইজারি, কোন স্টক কেনা উচিত কোন স্টক কেনা উচিত নয়। এখানে দেখুন শর্ট টার্ম কারেন্সি, এবং এফএনওতে আমাদের কলও দেওয়া থাকে, যে কলগুলোকে আপনাদের সামনে আমরা প্রোভাইড করি ঠিক এইভাবে। এখানে দেখুন ক্রুড অয়েলের কল আছে, ইউপিএল অর্থাৎ ক্যাশ, অর্থাৎ নর্মাল যে আপনার আছে অর্থাৎ স্টক আছে, সেই স্টকে আপনার শর্ট টার্মের একটা কল আছে ইউপিএল এর ওপরে, ঠিক আছে। এই হলো বিষয়। এছাড়া আমাদের প্রচুর লং টার্ম ইনভেস্টমেন্টের ওপরে কল আছে, দেখুন এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের ওপরে কল আছে, অপশান এফএনওর ওপরে কল আছে, অর্থাৎ মার্কেট আজকে বন্ধ ছিল, কালকেও বন্ধ ছিল, তার জন্য এখানে মেনশন নেই, ঠিক আছে। ডে টু ডে লাইভ হয়, এবং লং টার্ম যেগুলো সেগুলো থেকে যায়, ঠিক আছে। এই হলো বিষয়। এছাড়াও আরও বিভিন্ন বিষয় আছে আপনাদের। দেখুন মিউচুয়াল ফান্ড, এখানে আমরা টপ র্যাঙ্কেড মিউচুয়াল ফান্ড আপনাদের সাজেস্ট করতে পারি, টপ র্যাঙ্কেড। এখানে দেখুন মিড ক্যাপ যেটা আছে, মিড ক্যাপ এখানে র্যাঙ্ক করা আছে, দেখুন র্যাঙ্ক এখানে ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক, ফিফথ র্যাঙ্ক, সিক্স র্যাঙ্ক, সেভেন্থ র্যাঙ্ক, এইথ র্যাঙ্ক, নাইন্থ র্যাঙ্ক। আমাদের সঙ্গে থেকে অনেকে মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট জগতে, ঠিক আছে, তারা কিন্তু সঠিক ওয়েতে বিনিয়োগ করতে পেরেছে। যে কোনো সমস্যার জন্য আমরা সর্বদা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আপনারা কানেক্ট করতে পারবেন, এবং আমরা এখান থেকে বিভিন্ন যে ফান্ড আপনাদের সাজেস্ট করবো সেটা এক্সপার্ট দ্বারা, অ্যাঞ্জেল ওয়ানের এক্সপার্ট দ্বারা ভেরিফাইড, এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার জন্য আমরা আপনাদের সর্বোপরি এখানে কাজ করি। দেখুন এখানে মোটামুটি 3,48,181 এই মাসেই মোটামুটি আপনার এত পরিমাণ এসআইপি হয়েছে, ঠিক আছে, এসআইপি হয়েছে। এই হলো বিষয়। এছাড়া আরও বিভিন্ন ডাটা আছে, সেগুলো দেখাবো। তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন, আপনাদের সুবিধা হবে, এবং আমরা যে ডাটাগুলো আপনাদের দিয়ে সাহায্য করব, সঙ্গে আমাদের যে ক্লাসগুলো থাকছে টোটালি ফ্রি থাকছে। এবং আপনাদের যে কোনো, দেখুন এখানে আপনাদের আমি একটা আমার নিজের অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিই, টিটিএসআই বিপ্র হালদার। এখানে দেখুন বিভিন্ন যে ইস্যু, ঠিক আছে, সেই ইস্যু আমরা এখান থেকে ফিক্স করতে পারি। আপনার যে কিসের টাকা কাটলো, ঠিক আছে, সেগুলো আমরা এখান থেকে ডাইরেক্ট স্টেটমেন্টে আসলাম, স্টেটমেন্টে এসে এখানে ডিটেলসে আসলাম, এখান থেকে দেখুন ঠিক এই জায়গায় আসলাম। এখান থেকে আমরা কি কি ফান্ড অ্যাড করেছি, কোথায় কোথায় গেল, ঠিক আছে, এপ্রিলে দেখে নিতে পারি, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে, কি করেছি, ফান্ড পে আউট কী হয়েছে, এগুলো আমরা দেখতে পারি। সেই অ্যাকর্ডিং আপনাদের সলিউশন দিতে পারি, ঠিক আছে। আপনাদের স্টক আমরা কিনতে পারবো না, মিউচুয়াল ফান্ড আমরা কিনতে পারবো না, বা এখান থেকে কোনোভাবে দেখুন কোনো আপনাদের শেয়ার বাই করার কোনো অপশান নেই, যেটা অনেকে ভয় পেয়ে থাকেন যে সাবব্রোকারের আন্ডারে অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হতে পারে। তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এখান থেকে সলিউশন দিতে পারি আপনাদের কি কি সমস্যা হচ্ছে। দেখুন এখানে মডিফিকেশান আছে, আর এখানে ব্রোকারেজ মডিফিকেশান আছে, এখানে ভ্যালু অ্যাডেড প্ল্যান, এখানে কি আছে প্রিমিয়াম আপনার অ্যাক্টিভেট আছে। এখানে 20 টাকা পার অর্ডার আছে, 0.01% আপনার যদি 20 টাকা না কাটে তাহলে 0.01% আপনার এখান থেকে চার্জ করবে। এছাড়া ভ্যালু অ্যাডেড প্ল্যান আছে, দেখুন ইকুইটি ডেলিভারি, আপনি যদি 100 টাকার স্টক কেনেন সেক্ষেত্রে আপনার 30 পয়সা দিতে হচ্ছে, ঠিক আছে।
আপনি যদি এটাতে কেনেন সেক্ষেত্রে আপনার 100 টাকার স্টক কিনলেও 20 টাকা দিতে হচ্ছে। এখান থেকে চাইলে আমরা এই প্ল্যানগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। নতুন নতুন যে কোম্পানির সলিউশনগুলো বা ইস্যুগুলো আসে সেগুলো আমরা সলভ করতে পারি। এর জন্য আমরা কিন্তু মোটামুটি ব্রাঞ্চ অফিসের মতোই কাজ করি এবং ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছি। কিন্তু আপনারা যদি ডাইরেক্ট কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে কোনোভাবেই সলিউশন আপনারা পাবেন না এবং সেখানে কাস্টমার সার্ভিসে কল করে করে আপনাদের সলিউশন নিতে হবে। কিন্তু আমার যে লাস্টে 40 নাম্বার আছে, আপনি এক কল করবেন, আমার অফিসের কোনো স্টাফ বা আমি নিঃসন্দেহে ধরবো এবং ধরে সেই অ্যাকর্ডিং সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা ক্লায়েন্টের সলিউশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এখানে আপনাদের ব্রোকারেজ মডিফিকেশন দেখালাম, এখানে ক্যালকুলেশন ব্রোকারেজ আপনার আছে, ঠিক আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও কি আছে আমাদের এখানে, হ্যাঁ, এছাড়া আপনাদের ক্লায়েন্ট পে আউট, যদি আপনাদের পে আউট হচ্ছে না, ঠিক আছে, পে আউট হচ্ছে না, সেটা আমরা এখান থেকে পে আউট করে দিতে পারি। এখানে দেখুন 136 টাকা ক্লায়েন্ট পে আউটে যদি মারি সেক্ষেত্রে এই 36 টাকায় আপনার যেটা ব্যালেন্স আছে সেটা আমরা এখান থেকে কোন অ্যাকাউন্টে আপনি নিতে চান বা কোন অ্যাকাউন্ট আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্ট আমরা এখান থেকে চুজ করে এখান থেকে অ্যামাউন্টটা অর্থাৎ 100 টাকা করতে পারি। আপনি যেটা বলবেন সেই অ্যাকর্ডিং আমরা এখান থেকে সাবমিট করে দেবো। যদি আপনার কোনো ইস্যু থাকে, আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছেন না বা অন্য কোনো ইস্যু হচ্ছে, ঠিক আছে। এছাড়া কিন্তু আমাদের করার কিছু নেই। এছাড়া আমাদের এই সামারি দেখতে পারি আপনার পোর্টফোলিও অ্যাকর্ডিং। দেখুন এখানে আপনার পোর্টফোলিওতে কি কি আছে, এই অ্যানালাইসিস, ভিউ মোর এবং অ্যানালাইসিস এগুলো করতে পারি যে হ্যাঁ এই স্টকগুলো ঠিকভাবে নেওয়া আছে, ঠিকঠাক নিয়েছেন, আপনার এতে প্রফিটে আসার সম্ভাবনা আছে, এগুলো রেখে দিন, ঠিক আছে। এইগুলো আমরা দেখে বলতে পারি এবং সেই অ্যাকর্ডিং আপনার ক্লায়েন্ট আমরা অ্যানালাইসিস আপনার পোর্টফোলিও অ্যানালাইসিস করে সেই অ্যাকর্ডিং আপনাদের সাজেশন আমরা দিতে পারি, ঠিক আছে। নিড পজিশন, অর্ডার, আপনার ম্যান্ডেট ডিটেলস, ডিসকাশন, ঠিক আছে। এছাড়া কিছুই নয়, আপনার এসআইপি ক্যালকুলেশন করা আছে, এসআইপি ডিউ করা আছে, ঠিক আছে, স্কোয়ার অফ করা হয়েছে, শর্টফল অ্যামাউন্ট করা হয়েছে, এগুলো আমরা দেখে আপনাদের সাজেশন করতে পারি। এবং দেখুন স্টক মার্কেটে আপনার যদি সঠিক সলিউশন বা সময় না থাকে, ঠিক আছে, সলিউশন নেওয়ার, সেক্ষেত্রে আমাদের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আপনারা আপনাদের জার্নি শুরু করতে পারেন। কারণ কি আমরা প্রতিনিয়ত আমাদের যে ক্লায়েন্ট, অ্যাক্টিভ ক্লায়েন্ট আছে তাদের ডাটা চেক করার চেষ্টা করি এবং সেই অ্যাকর্ডিং ক্লায়েন্টের সাজেশন দেওয়ার চেষ্টা করি যে এই পদ্ধতিতে গেলে আপনাদের সুবিধা হবে। কারণ কি আমরা 24/7 মার্কেটে থাকি। একটা ক্লায়েন্টের পিছনে একটা ক্লায়েন্টের সেই পরিমাণ মার্কেটে থাকা হয়তো সম্ভব নয়। আমরা 24/7 যখন মার্কেটে থাকবো তখন আমাদের একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা দ্বারা এবং কোম্পানির বিভিন্ন ডাটা, দেখুন এখানে আমরা যদি ওয়েলকাম বা ডাউনলোডে আসি, এক মিনিট, ফ্রি মার্কেটিং, মার্কেট আপডেট, খুব সময় তখন নেই, এক মিনিট, দেখুন এখানে দেখে নিন। এইভাবে কিন্তু এটা 28/5/2024 রানিং যেগুলো আছে সেগুলো রবিবার বলে সেগুলো মানে সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই যে ডাটা অর্থাৎ নিফটি স্পট কত, এত নিফটি 100 দিনের মুভিং অ্যাভারেজ, এটা টেকনিক্যাল ইন্ডিকেটর বলছে কত যেতে পারে, 21,900, হ্যাঁ 21,965। আর আছে মুভিং অ্যাভারেজ 200 দিনের কি বলছে, 21,162-তে নিফটি যেতে পারে, ঠিক আছে। এটা একটা অ্যাভারেজ প্রাইসিং করা হলো, ঠিক আছে। এছাড়াও কি আছে, ফার্স্ট সাপোর্ট 22,830-এর সাপোর্ট আছে, সেকেন্ড সাপোর্ট 22,730-এর সাপোর্ট আছে, আর রেজিস্ট্যান্স কোথায় আছে, 23,100-তে আছে, 23,200-তে আছে। এইভাবে কিন্তু আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, দেখুন ব্যাঙ্ক নিফটির এগুলো কিন্তু আমরা পেয়ে যাই কোম্পানির তরফ থেকে, এন্ড থেকে, অর্থাৎ মার্কেট কোথায় যেতে পারে, কীভাবে মুভ হতে পারে, ঠিক আছে। এই ডাটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। আমাদের যারা অনবোর্ডিং হন আমাদের ক্লায়েন্ট, তাদের সঙ্গে আমরা ঠিক এইভাবে ডাটা শেয়ার করি এবং আমাদের যে নলেজ, এখানে দেখুন মার্কেট ইন্ডিকেটর গ্লোবালি কী বলছে বা ইত্যাদি, সেগুলো এখানে দেওয়া হয়, কত পরিমাণ ডাউন যেতে পারে সেগুলো এখানে মেনশন করা হয়, ঠিক আছে। আমাদের সঙ্গে যারা আছেন তারা মোটামুটি জানেন এবং তারা দেখেওছেন যে আমরা কীভাবে ক্লায়েন্টের সাপোর্ট করার চেষ্টা করি। এগুলো স্টক আপডেট 200 দিনের, নিফটি 200-এর আপডেট, এগুলো এই হলো বিষয়। ধন্যবাদ। কারো কিছু বলার থাকলে বলুন। হ্যালো বলুন। স্যার, বলছিলাম যে আপনি ওই আমাকে একটা রেফার লিঙ্ক পাঠিয়েছিলেন, তো আমার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, এটা এখন চেক করলাম তো।
ক্লোজ হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি, মানে আর নেট তো দিচ্ছেন আচ্ছা। স্যার। আগে অ্যাকাউন্টটা ক্লোজ, হয়ে গেছে স্যার। তো এখন নতুন করে আপনার লিঙ্ক খুলছি স্যার। তো এখন খুলবো স্যার, মিটিং পর আপনি হেল্প করবেন। আচ্ছা, হরষিত বাবুকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলছি, আপনি আমার 40 নাম্বারে একটু নক করুন, হরষিত বাবু আপনার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, কুন্তল বাবু বলুন। কুন্তল বাবু বলুন। রূপক দাস বলুন। সায়দ বাবু বলুন। সায়দ বাবু, সায়দ বাবু, সৌরভ ভাই আর কিছু বলার আছে? হ্যালো হ্যাঁ, হ্যালো, বলছি স্যার নিফটি মোটামুটি সাপোর্টে কতটা থাকার চেষ্টা আছে? মানে পড়েই তো যাচ্ছে নিফটি, মোটামুটি সাপোর্ট কতটা আছে নিফটি? এক মিনিট। এটা কত হচ্ছে এটা? বাইশ হাজার 22,508 যেখানে আছে, ঠিক আছে? এই জায়গাটাকে বুঝতে হবে, এই জায়গার সাইকোলজি কি আছে, ঠিক আছে? এই এই জায়গার সাইকোলজি, এখান থেকে হিউজ পরিমাণে একটা গ্যাপ আপে ওপেন হয়, ঠিক আছে? গ্যাপ আপে ওপেন হওয়ার পর মার্কেট দেখুন একই দিনে এত পরিমাণ ডিপ মারে, অর্থাৎ অ্যাপ্রক্স অ্যাপ্রক্স 2000 পয়েন্ট ডিপ মারে। কোন টাইম? লোকসভার ইলেকশন ডিক্লিয়ার টাইম, ঠিক আছে? 2000 পয়েন্ট মার্কেট ডিপ মারে। এই টাইমটাই কিন্তু যে গ্যাপ আপে মার্কেট ওপেন হয়, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ডিমান্ড এরিয়া, ঠিক আছে? সেই ডিমান্ড এরিয়ার আশেপাশে রয়েছে মার্কেট, কিন্তু এখানে একবার সাপোর্ট নিয়েছে, এবং এখানে কিন্তু রেজিস্ট্যান্স করেছে সেই সাপোর্টকে, ঠিক আছে? সুতরাং এখানে ঠিক এই এরিয়াটা আবার ফিল আপ হয়েছে। ক্যান্ডেল বডি মোটামুটি এখানে এর আশেপাশে যদি মোটামুটি বডিটা আর একটা ফর্ম হওয়ার পরে এখান থেকে কিছুটা কারেকশান আবার আসতে পারে, ঠিক এইখান থেকে যেমন এসছে এখান থেকেও ঠিক সেমন আসতে পারে, অথবা যদি না হয় তাহলে এই যে সাপোর্ট লেভেল, এটা তো স্ট্রং সাপোর্ট আছেই, এছাড়া এটাও যদি ভেঙে আসে তাহলে কি হতে পারে? তাহলে মার্কেট ঠিক এই জায়গায় 21,900, 21,960 বোঝা গেল? তবে আশা করা যায় এখান থেকে মার্কেট কারেকশনের জায়গা তৈরি হবে, ঠিক আছে? ঠিক এই জায়গা থেকে আর একটা বডি ফর্মেশন, স্ট্রং বডি ফর্মেশনের প্রয়োজন আছে। গ্যাপটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়নি, ঠিক আছে? এখানে একটা ক্যান্ডেল হওয়ার পরে এখান থেকে মার্কেট রাইজিং মুডে আসতে পারে, অথবা কিছুটা রাইজিং হয়ে আবার কারেকশন নিতে পারে। সৌরভ, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। ট্রেডিং করো?
স্যার করি না অ্যাকচুয়ালি ঠিক ভালো মতো বুঝি না, অ্যাকচুয়ালি ঠিক ভালো মতো বুঝি না তো, তাই মার্কেট এমনি ফলো আপ করি, মানে দেখি। আচ্ছা, একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলিয়ে নাও, অ্যাঞ্জেল অনেক ডিমার্ট অ্যাকাউন্ট। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.